গত ক্লাসে যেটা পড়তে চাইছিলাম, রিস্ক নিয়ে পড়তে চাইছিলাম। হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট, আর হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে আপনার ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। তার মানে আমরা, আমার স্লাইডের ইয়ে দেখা যাচ্ছে তো না? স্লাইড জি স্যার, দেখা যাচ্ছে। আমাদের আসলে সব শেষ হয়ে গেছে। আমাদের এই যে এই তিনটা বাকি ছিল আসলে, রিস্ক, কোয়ালিটি এবং সবগুলো ইন্টিগ্রেট করা। তো রিস্কটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পরীক্ষায় রিস্ক নিয়ে প্রচুর প্রশ্ন পাবেন পরীক্ষায়, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। তো রিস্কের পিএমবক 7 এডিশনে রিস্কের কিন্তু একটা যে চ্যাপ্টারটা আছে 7 এডিশনে, পিএমবক 7-এ, সেটা হচ্ছে একটা পারফরমেন্স ডোমেইন, তাই না? আনসার্টেনিটি। আর এটা আসলে সবচেয়ে ভালো, আমাদের এখানে যে ম্যাটেরিয়ালটা আছে সেটা সবচেয়ে ভালো অ্যালাইন হচ্ছে পিএমবকের 6 এডিশনের রিস্ক নলেজ এরিয়া, রিস্ক ম্যানেজমেন্ট নলেজ এরিয়ার সাথে। রিস্ক ম্যানেজমেন্ট নলেজ এরিয়া পিএমবক 6, কিংবা নতুন যে বইটা আছে প্রসেস গ্রুপ এ প্র্যাকটিস গাইড, এটার সাথে আসলে বেশি অ্যালাইন এটা। হ্যাঁ, প্র্যাকটিস গাইড। তো আমি ক্লাসে আমাদের তো যেটা পড়াবো আপনাদের, সেইটা আসলে রিস্ক ম্যানেজমেন্টটা আমার মনে হয় গ্লোবালি সবাই প্র্যাকটিস করে। খুব জেনেরিক একটা আলোচনা করবো রিস্ক ম্যানেজমেন্ট। আর এই যে কোয়ালিটি চ্যাপ্টার যেটা দেখতে পাচ্ছি, এটা এই প্রসেস গ্রুপ বা পিএমবক এর একটা আলাদা চ্যাপ্টারই আছে, নলেজ এরিয়া আছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট। আর আমরা যদি 7 এডিশন বলি, পিএমবক 7 এডিশন, তাহলে ওখানে একটা পারফরমেন্স ডোমেন আছে হচ্ছে ডেলিভারি। হ্যাঁ, প্ল্যান, ওয়ার্ক, লাস্টটা হচ্ছে ডেলিভারি। সেই ডেলিভারির মধ্যে কোয়ালিটি নিয়ে দেখবেন যে আলোচনা আছে, কোয়ালিটি নিয়ে। আর লাস্টের টপিকটা হচ্ছে ইন্টিগ্রেট প্ল্যানস, এটা আসলে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। তার মানে সমস্ত প্ল্যান যেগুলো আমরা করেছি এখন পর্যন্ত ফুল, সেটাকে ইন্টিগ্রেট করে ফাইনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান সংক্ষেপে পিএমপি বলা যায়, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা। ইন্টিগ্রেট প্ল্যানের এইটাই উদ্দেশ্য। তার মানে আমাদের প্ল্যান করতেছিলাম, আমাদের পুরো লেসনটার নামে কিন্তু প্ল্যান করা। তো প্ল্যান হয়ে গেল, সেই প্ল্যানটা আমরা যে ডকুমেন্টে ইন্টিগ্রেট করব সেটার নাম হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এবং সেটা ফলো করে সামনে যত প্রজেক্ট আমরা এক্সিকিউশন করব, প্রজেক্টের এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল এবং ক্লোজিং, সব আসলে পিএমপি ফলো করেই করা হবে। পিএমপি ফলো করে করা হবে। ঠিক আছে? তো আজকের লেকচার শুরু করবো আমরা রিস্ক নিয়ে, এবং রিস্কটাকে পড়াবো হচ্ছে হোয়াইট বোর্ডে। স্লাইডে আমি যাব না, হোয়াইট বোর্ডেই পড়াবো, আর একটা এক্সেল ফাইল ইউজ করবো আমি। এই দুইটা দিয়ে আমরা রিস্ক চ্যাপ্টারটা শেষ করবো। হ্যাঁ, তো আমি প্রথমে হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। এমনি রিস্ক নিয়ে তো আমরা সবাই মোটামুটি জানি, তাই না? রিস্ক কি আসলে? যেটা প্রজেক্টের কোনোভাবে ক্ষতি করবে, তাই না? নাকি প্রজেক্ট ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে? তো রিস্ক নিয়ে আলোচনার আগে আসলে আমরা দুই তিনটা মানে কয়েকটা ডেফিনিশন আমাদের বুঝতে হবে যে রিস্ক কাকে বলে, হোয়াট ইজ রিস্ক। সো রিস্কের ডেফিনেশনটা সহজ বাংলায় হচ্ছে যে আমরা প্রজেক্টে এমন কোন একটা ইভেন্ট বা এমন কোন একটা ঘটনা যেটা ফিউচারে ঘটতেও পারে, নাও ঘটতে পারে। যদি ঘটে তাহলে প্রজেক্টকে নেগেটিভলি বা পজিটিভলি কোনোভাবে ইম্প্যাক্ট করতে পারে, সেটাকে আমরা রিস্ক বলি। তার মানে রিস্ক হচ্ছে এমন কোন একটা ফিউচার ইভেন্ট, ফিউচার যেহেতু বলতেছি তার মানে ঘটতেও পারে, নাও ঘটতে পারে। যদি ঘটে তাহলে পজিটিভলি অথবা নেগেটিভলি প্রজেক্টের যে অবজেক্টিভ সেটা অ্যাচিভ করতে বাধা সৃষ্টি করতে পারে, বা কোনো একটা পজিটিভ অথবা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটাকে আমরা রিস্ক বলি। আমরা বিজনেসে বা প্রজেক্ট ম্যানেজমেন্টে রিস্ককে আসলে পজিটিভ এবং নেগেটিভ দুইটাই বলি, কারণ রিস্ক অনেক সময় পজিটিভ হতে পারে। হ্যাঁ, অনেক প্রজেক্টে কাজ করতে গিয়ে দেখবেন যে হয়তো কোনো কিছু এস্টিমেশন বেশি ধরে রাখছিলাম, কিন্তু কোনো কোনো কারণে এস্টিমেশন কমে গেল, ভ্যালুর দাম কমে গেল, ফলে কিন্তু আপনার মানে লাভ হলো, বেনিফিট হলো।
তো এরকম অনেক পজিটিভ সিনারিও রিস্ক ঘটার কারণে হয়। ঠিক আছে, যে আমরা জুম প্ল্যাটফর্মটা ইউজ করতেছি, কোভিডে পুরা ওয়ার্ল্ডেই হ্যাঁ বিপর্যস্ত ছিল, কিন্তু দেখেন এই যে জুম কোম্পানি যারা মালিক তারা এই সময়টাতে বিলিয়নিয়ার হয়েছে, তাদের কেউ চিন্তা না। কারণ এই যে এই ধরনের প্ল্যাটফর্ম আসলে সিসকো, মাইক্রোসফট এবং অন্যদের খুব বেশি পপুলার ছিল, কিন্তু সামহাও ইজিনেস এবং অন্য কিছু কারণে, দাম সস্তা এইসব কারণে হ্যাঁ এবং মার্কেটিং এর কারণে তারা কিন্তু বিলিয়নিয়ার হয়ে গেছে এই 2 বছরের কোভিড রিস্কি সিচুয়েশন। তো বিজনেসের যেমন আসলে পজিটিভ সিনারিও ঘটতে পারে, আমাদের প্রজেক্টও পজিটিভ সিনারিও ঘটতে পারে। তো রিস্ককে আমরা আসলে 2 ভাগে ভাগ করি, এই পজিটিভ এবং নেগেটিভ নিয়ে। নেগেটিভ রিস্কটাই আসলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দিক, সেটাকে আমরা বলি থ্রেট, নেগেটিভ রিস্কটাকে। আর যেটা পজিটিভ রিস্ক সেটাকে আমরা বলি হচ্ছে অপরচুনিটি। ঠিক আছে, পজিটিভ রিস্ক যেটা, এটাকে আমরা বলি অপরচুনিটি। ওকে, তাহলে এইটা আমরা রিস্কের সংজ্ঞা দেখলাম। এরপর আসেন রিস্ক যখন আমরা আলোচনা করব তখন আসলে 3টা বিষয় বুঝতে হবে। একটাকে বলা হয় রিস্ক কজ, 2 নম্বর হচ্ছে রিস্ক ইভেন্ট। এই জিনিসটা অবশ্যই আপনাদের একটু বুঝতে হবে, রিস্ক ইভেন্ট। আর লাস্টেরটা হচ্ছে রিস্ক ইফেক্ট। ঠিক আছে, এখন দেখেন আমি আপনাদের যদি একটা সেন্টেন্স বলি, যে একটা সেন্টেন্স, যে সেন্টেন্সের মধ্যে রিস্কের আমি একটা আলোচনা করব, রিস্কের কথা বলবো। ধরেন ওই যে আমাদের একসময় মানে লাস্ট বোধহয় কত 2019 বোধহয় না, সিলেটে প্রচন্ড বন্যা হলো। হুম, তা আমরা যদি বলি যে সিলেটে 2019 সালে বন্যায় এত হেক্টর জমির আবাদ নষ্ট হয়ে গেছে। সিলেটে 2019 সালের বন্যায় হ্যাঁ ধরেন এত হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এবং এই বন্যাটা কেন ঘটছে? বন্যাটা ঘটছে ইন্ডিয়াতে প্রচন্ড বৃষ্টির কারণে। হুম, সবাই শুনতে পেরেছি? তাইলে এই যে আমি কথাটা বললাম, একটা সেন্টেন্স বললাম রিস্কে, তাইলে এখানে রিস্ক ইফেক্ট কি বুঝতে পেরেছি আমরা? রিস্ক ইফেক্ট কোনটা? তবে আরেকবার ক্লিয়ার করলে ভালো হতো স্যার। হ্যাঁ, আপনাদের শুনতে বোধহয় আপনার সমস্যা হচ্ছে। মানে সিলেটে বন্যায় এত হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেল, এবং বন্যাটা হচ্ছে স্পেশালি ইন্ডিয়ায় হ্যাঁ প্রচন্ড বৃষ্টিপাতের কারণে। তাহলে এই যে একটা রিস্ক ঘটছে না, ফসল নষ্ট হয়ে গেছে, তাহলে এই ফসল কারেক্ট। নষ্ট, ফসল নষ্ট হওয়াটা হচ্ছে রিস্ক ইফেক্ট, যে আমাদের এত হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেল। আর আমাদের যে ফ্লাডটা হয়েছিল সেই ফ্লাডটা হচ্ছে আমাদের রিস্ক ইভেন্ট, ফ্লাডটা। ঠিক আছে, আর রিস্ক কজ তাহলে কোনটা? রিস্ক কজ স্যার ফসল নষ্ট হওয়ার জন্য যে ক্ষতিটা হয়েছে সেটা। না, রিস্ক কজ কেন হয়েছে? ও রিস্ক কজ কজ মানে হচ্ছে স্যার ইন্ডিয়ার বৃষ্টির কারণে। তাহলে সেটা রেইন, মানে প্রচন্ড রেইনফল, এক্সেস রেইনফলের কারণে আসলে এটা হয়েছে। তার মানে এক্সেস রেইনফলের কারণে বন্যা হয়েছে, আর বন্যার ইফেক্টের কারণে, নেগেটিভ ইফেক্টের কারণে আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো রিস্ক কিন্তু এইভাবে কানেক্টেড, কোন একটা কজ ঘটে, তার কারণে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাই আসলে নেগেটিভ বা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। হুম, তো এই 3টা যে আমি বললাম, রিস্ক কজ, রিস্ক ইভেন্ট এবং রিস্ক ইফেক্ট, খুব ইম্পর্টেন্ট বোঝা যায়। রিস্ক অ্যানালাইসিস করতে গিয়ে বা রিস্ক কাজ করতে গেলে এই 3টা না বুঝতে পারলে রিস্ক নিয়ে কাজ করা মুশকিল হবে আর কি। ওকে, তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই এটা। নেক্সট আমরা কিছু ডেফিনেশন দেখতেছি। নেক্সট হচ্ছে রিস্কের সব জায়গায় আমরা পড়েছি থ্রেশহোল্ড এবং টলারেন্স, তাই না? টলারেন্স। সো রিস্ক নিয়ে যখন আমরা কাজ করবো, এই দুটো আমাদের খুবই জানতে হবে এবং বুঝতে হবে যে আমার রিস্ক থ্রেশহোল্ড কি পরিমাণ দেওয়া আছে।
হ্যাঁ, তার উপরে চলে গেলে সেটা হচ্ছে টলারেন্স ব্রেক হয়ে যাচ্ছে, তখন আসলে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে কিংবা আমার আপার অথরিটিকে জানাতে হবে। হ্যাঁ, সো থ্রেশহোল্ড টলারেন্স আমরা স্কোপে পড়েছি, কস্টে পড়েছি, শিডিউলে পড়েছি, একই কনসেপ্ট রিস্কে। আমার টলারেন্স কি, আমার থ্রেশহোল্ড কি, থ্রেশহোল্ডের মধ্যে থাকতে পারলে আমি টলারেন্সের মধ্যে আছি, থ্রেশহোল্ডের যদি বাইরে চলে যাই তাহলে আমি টলারেন্সের বাইরে চলে গেছি, ইমিডিয়েটলি আই হ্যাভ টু টেক অ্যাকশন। এর সাথে আরেকটা শব্দ আমি ডেফিনেশন আমরা শিখবো, সেটা হচ্ছে রিস্ক অ্যাপেটাইট। পরীক্ষায় অনেক প্রশ্নের মধ্যে আপনারা এই যে রিস্ক, থ্রেশহোল্ড, টলারেন্স এবং অ্যাপেটাইট শব্দগুলো পাবেন। রিস্ক অ্যাপেটাইট মানে হচ্ছে, অ্যাপেটাইট মানে কি, আমরা যে খাওয়ার সময় অ্যাপেটাইজার খাই না, অ্যাপেটাইজার মানে কোনো কিছুর আগ্রহ বা ক্ষুধা। সো রিস্ক অ্যাপেটাইট মানে রিস্কের ক্ষুধা। কিরকম ব্যাপারটা, অনেক রিস্ক অ্যাপেটাইটের ডেফিনেশন হচ্ছে যে ভালো কিছুর আশায় ইচ্ছা করে যদি আমরা রিস্ক নেই, সেটাকে বলে রিস্ক অ্যাপেটাইট। হ্যাঁ, ভালোর আশায় আমি ইচ্ছা করে রিস্ক নিলাম, এটাকে বলা হয় রিস্ক অ্যাপেটাইট। তো এটাও কিন্তু আমরা যখন রিস্ক নিয়ে কাজ করবো, এটাও জানা দরকার যে আমার ম্যানেজমেন্টের রিস্ক অ্যাপেটাইটটা কিরকম। কারো যদি রিস্ক অ্যাপেটাইট হাই হয়, তার মানে সে ইচ্ছা করে রিস্ক নিবে, রিস্কি কাজে সে সাপোর্ট দিবে, কোন একটা এক্সপেরিমেন্টে সাপোর্ট দিবে। কিন্তু যার রিস্ক অ্যাপেটাইট খুবই লো, সে কিন্তু আপনাকে কোনো একটা ফল্ট হলেই আপনাকে কিন্তু ধরবে, বা আপনি এরকম স্কোপ পাবেন না। হ্যাঁ, ফলে তখন আপনাকে ওইভাবে সিরিয়াসলি কাজ করতে হবে আর কি, যাতে কোনোভাবে থ্রেশহোল্ড টলারেন্সের বাইরে না যাই আমরা। তো এই তিনটা জিনিস হচ্ছে আমাদের রিস্কের সাথে কানেক্টেড। ওকে, তো এটা আমি একটু ক্লিয়ার করছি। এরপরে আসতেছি আমরা রিস্ক, যেহেতু আমরা বললাম রিস্ক কখন ঘটে, ফিউচারে, তাই না? ফিউচারে ঘটতেও পারে, নাও ঘটতে পারে। যখনই আমরা বলি যে কোনো একটা ঘটনা ঘটতে পারে বা নাও ঘটতে পারে, তার মানে কি, উই আর টকিং অ্যাবাউট প্রবাবিলিটি, তাই না? অ্যাজাম্পশন। সম্ভাবনার কথা বলতেছি আমরা, যে ঘটবে নাকি ঘটবে না। হ্যাঁ, রিস্কের ক্ষেত্রে এটা আনসার্টেন, ঘটবে কি ঘটবে না। এর সাথে আমরা রিস্কের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইম্প্যাক্ট। যদি ঘটনাটা ঘটে, তার ইম্প্যাক্ট, সেটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, সেই ইম্প্যাক্টটা কত বেশি না কম, কত বেশি বা কত কম, সেটা হচ্ছে ইম্প্যাক্ট। সো রিস্কে যখন আমরা অ্যানালাইসিস করি বা বিশ্লেষণ করি, রিস্ক নিয়ে কাজ করি, তখন আসলে আমরা রিস্কের প্রবাবিলিটি ফাইন্ড আউট করার চেষ্টা করি এবং তার ইম্প্যাক্টটা কি পরিমাণ হতে সেটা আমরা বের করার চেষ্টা করি। হ্যাঁ, করে আসলে আমরা রিস্ককে প্রায়োরিটাইজ করি যে কোন রিস্ক গুলো সবচেয়ে ঘটার প্রবাবিলিটি বেশি আছে এবং সবচেয়ে ইম্প্যাক্ট ফেলবে, সেগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। তো এই প্রবাবিলিটিকে আমরা পি দিয়ে প্রেজেন্ট করি, আর ইম্প্যাক্টকে আমরা আই দিয়ে প্রেজেন্ট করি। ঠিক আছে, তো এই দুইটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, যেটা দিয়ে আমরা রিস্ক যখন আমরা ম্যানেজ করব, তখন দেখবো যে কোনটা প্রবাবিলিটি কত বেশি এবং কত ইম্প্যাক্ট, সেই অনুযায়ী আমি অ্যানালাইসিস করব। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে রিস্ক নিয়ে আমাদের অনেকগুলো ডেফিনেশন আমরা দেখলাম। এর বাইরেও আরো কয়েকটা ডেফিনেশন আমরা দেখবো, সেটা সামনে দেখবো। যেমন আমরা আলোচনা করব সেকেন্ডারি রিস্ক কাকে বলে, সেকেন্ডারি রিস্ক। আবার বলবো হচ্ছে রেসিডুয়াল রিস্ক। হ্যাঁ, রেসিডুয়াল রিস্ক, রেসিডুয়াল, একটা হচ্ছে সেকেন্ডারি রিস্ক। এই দুটো কাকে বলে, এগুলো আমরা আলোচনার শেষের দিকে গিয়ে আলোচনা করবো, এই দুটা ডেফিনেশন। ওকে, আসলে এখন এখন আমি একটু টেক্সটে যাচ্ছি। পিএমআই শুধু না, আমার মনে হয় রিস্ক ম্যানেজমেন্টের যদি কোনো ভালো বই বা ডকুমেন্টেশন পড়েন, তাহলে দেখবেন যে রিস্ক ম্যানেজমেন্টের জন্য কতগুলো স্টেপ ফলো করা হয়। এটাকে পিএমআই বলছে রিস্ক ম্যানেজমেন্ট লাইফ সাইকেল। হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট লাইফ সাইকেল, বা যদি পিএম বকের ভাষায় বলি, তাহলে আসলে পাঁচ ছয়টা, ছয় সাতটা প্রসেস আছে, যে প্রসেস গুলো ফলো করে রিস্ক ম্যানেজ করতে হবে, প্রসেস বা স্টেপ ফলো করে। তো প্রথম যে স্টেপটা পিএমআই ফলো করতে বলছে, এটা হচ্ছে প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট। আমি কিভাবে রিস্ক আইডেন্টিফাই করব, কিভাবে রিস্ককে প্রায়োরিটাইজ করব, প্রবাবিলিটি ইম্প্যাক্ট কিভাবে অ্যানালাইসিস করব, কি কি টুলস টেকনিক ইউজ করব, কোন ধরনের ডকুমেন্ট বা আর্টিফ্যাক্ট ইউজ করব, সেটা আমি প্ল্যান করব। ওটার নাম হচ্ছে প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট। এবং এখান থেকে যে আর্টিফ্যাক্টসটা পিএমআই তৈরি করতে বলছে, সেটার নাম হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 নম্বর।
এক। 2 নম্বর হচ্ছে আমাদেরকে প্রথমেই কাজ হচ্ছে আমার প্রজেক্টে কি কি রিস্ক ঘটতে পারে সেটা আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই রিস্ক। হ্যাঁ, এই আইডেন্টিফাই রিস্ক করতে গিয়ে আমরা অনেক টুল টেকনিক ইউজ করি, যেমন ডকুমেন্ট অ্যানালাইসিস করা, ব্রেইনস্টর্মিং করা, ফোকাস গ্রুপ মিটিং করতে পারি আমরা। হ্যাঁ, এই ধরনের নানা টুল আমরা ইউজ করি রিস্ক আইডেন্টিফাই করার জন্য। এর মধ্যে একটা নাম হয়তো আমরা অনেকে নতুন শুনতে পারি, সেটা হচ্ছে বলা হয় প্রম্পট লিস্ট ইউজ করা। প্রম্পট লিস্ট। প্রম্পট লিস্ট মানে কিছু রিস্কের ক্যাটাগরি অলরেডি পাবলিশড আছে বা ডিফাইন আছে, আপনি যে ইন্ডাস্ট্রির কাজ করতেছেন সেই ইন্ডাস্ট্রির। হ্যাঁ, যেমন কোন একটা প্রজেক্ট করতে গেলে ফাইন্যান্সিয়াল এই 10টা রিস্ক হতে পারে, টেকনিক্যাল এই ধরনের 20টা রিস্ক করতে পারে, এরকম কোন লিস্ট আছে। আপনি যখন রিস্ক আইডেন্টিফাই করবেন তখন ওটার সাথে মিলিয়ে দেখবেন যে আপনার প্রজেক্টে এই ধরনের রিস্ক আছে কিনা। এটাকে আমরা বলতেছি প্রম্পট লিস্ট। যেমন আমাদেরকে মনে আছে যে আমরা শুরুর দিকে শিখেছিলাম পেস্টেল, তারপর টিকক, মনে আছে না, ধোকা। এই যে এগুলো কিন্তু প্রম্পট লিস্ট। পেস্টেল মানে পলিটিক্যাল, ইকোনমিক, তারপর সোশ্যাল, টেকনোলজিক্যাল, লিগ্যাল এবং এনভায়রনমেন্ট। আপনি এই 6টা ভাবেও চিন্তা করতে পারেন যে আমার প্রজেক্টে পলিটিক্যাল কি কি রিস্ক হতে পারে, ইকোনমিক কি কি রিস্ক হতে পারে, সোশ্যাল কি কি রিস্ক হতে পারে, সেগুলোকে আইডেন্টিফাই করে আমরা তারপর রিস্ক নিয়ে কাজ করব। সো এই প্রম্পট লিস্টটা একটা ইম্পর্টেন্ট আসলে রিস্কের টুল টেকনিক। সো রিস্ককে যখন আমরা আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করার পরে আমরা, আমাদের কি মনে হচ্ছে যে এরকম একটা সেম একটা নামে একটা প্রসেস করছিলাম আমরা, আইডেন্টিফাই স্টেক হোল্ডার, মনে হচ্ছে না, আইডেন্টিফাই স্টেক হোল্ডার। জি স্যার। হ্যাঁ, সেই স্টেক হোল্ডার আইডেন্টিফাই করে আমরা কোথায় লিখেছিলাম, কোন ডকুমেন্টে? স্টেক হোল্ডার রেজিস্টার, না? স্টেক হোল্ডার রেজিস্টার স্যার। হ্যাঁ, সিমিলারলি রিস্ক আইডেন্টিফাই করে একই আমরা রাখবো হচ্ছে রিস্ক রেজিস্টারে। ঠিক আছে, রিস্ক রেজিস্টারে। তাহলে রিস্ক রেজিস্টারে সমস্ত রিস্ক যেগুলো আমরা আইডেন্টিফাই করলাম বিভিন্ন টেকনিক ইউজ করে, সেগুলো আমরা রিস্ক রেজিস্টারে রাখলাম। হ্যাঁ, প্রতিটা রিস্কের আইডি, তারপর রিস্কের কজ কি, ইফেক্ট কি, ইভেন্ট কি, রিস্কটা ঘটার ঘটার ট্রিগার কি হতে পারে, ট্রিগার বা সিমটম কি হতে পারে, রিস্কটা কখন ঘটবে, প্রজেক্টের ফেজ 1-এ, ফেজ 2-তে নাকি ফেজ 3-তে। হ্যাঁ, এইভাবে আমরা রিস্কের লিস্ট তৈরি করব, সেটাকে আমরা বলতেছি রিস্ক রেজিস্টার। ঠিক আছে, এখন ধরেন আমরা এখন একটু এক্সাম্পলে চলে যাই। ধরেন আমরা আমাদের নিজেদের একটা প্রজেক্টে রিস্ক আইডেন্টিফাই করতে গেলাম, গিয়ে দেখলাম যে রিস্ক রেজিস্টারে সবাই মিলে অ্যানালাইসিস করে বের করলাম 300 রিস্ক, 300টা রিস্ক। এখন এই যে রিস্ক আমরা যে সেশনের রিস্ক আইডেন্টিফাই করি বা রিস্ক নিয়ে কাজ করি, সেটার নাম হচ্ছে, পিএমএ একটা চমৎকার নাম দিচ্ছে, রিস্ক ওয়ার্কশপ। হ্যাঁ, রিস্ক ওয়ার্কশপ, সবাই মিলে হ্যাঁ মিটিং করে একসাথে ফাইন্ড আউট করবো যে কি কি রিস্ক আমার প্রজেক্টে হতে পারে, সেটাকে আমরা বলতেছি, সেই ইভেন্টটার নাম হচ্ছে রিস্ক ওয়ার্কশপ। এবার সেখান থেকে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিয়েছি যে 300টা রিস্ক আমরা পেয়েছি, 300 রিস্ক। এখন আমরা রিস্ক আইডেন্টিফাই করার সময় একটা কথা বলা হয় যে আমরা অ্যাজ মেনি অ্যাজ পসিবল রিস্ক আইডেন্টিফাই করবো, যাতে কোনো রিস্ক আনআইডেন্টিফাইড না থাকে। তো তার মানে কি, আমরা এখানে বড় ধরনের রিস্ক, ছোট ধরনের রিস্ক, যেটা ঘটার একদম সম্ভাবনা খুব কম সেটা ওখানে রাখছি, যেটা সম্ভাবনা খুব বেশি সেটাও আমরা রাখছি। এখন আসলে এই 300টা রিস্ক নিয়ে কাজ করা তো সব প্রজেক্টে সম্ভব না, কারণ অনেক কস্টলি হয়ে যাবে তখন। তো আমরা কি করি, আমাদের আসলে জানা দরকার যে এই যে 300টা রিস্ক আইডেন্টিফাই করলাম যেটা রিস্ক রেজিস্টারে আছে, সেটা আসলে কিভাবে আমরা প্রায়োরিটাইজ করব, কোন রিস্ক গুলো প্রবাবিলিটি হওয়ার ঘটনা সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কোনগুলো ঘটার সম্ভাবনা সবচেয়ে কম, কোনটার প্রবাবিলিটি বেশি কোনটা কম। এটা করার জন্য যে স্টেপটা ফলো করি আমরা, সেটার নাম হচ্ছে পারফর্ম কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। ঠিক আছে, আমরা যে 300টা রিস্ক আইডেন্টিফাই করছি রিস্ক রেজিস্টারে, সেই 300টার মধ্যে এখন আমরা প্রতিটার কি করি, আমরা প্রতিটার বের করি হচ্ছে প্রবাবিলিটি এবং ইম্প্যাক্ট কি হতে পারে, সেটা আমরা বের করি ইন্ডিভিজুয়ালি প্রতিটা। ঠিক আছে, এবং এটা কোয়ালিটেটিভ মানে হচ্ছে সাবজেক্টিভ, সাবজেক্টিভ ভাবে আমরা বের করি।
কিরকম সাবজেক্টিভ কিরকম হতে পারে, যে এই রিস্কটা ঘটার প্রবাবিলিটি হচ্ছে হাই কিংবা মিডিয়াম কিংবা লো কিংবা ক্রিটিক্যাল। এটা ইম্প্যাক্ট কি, এটা ইম্প্যাক্ট হাই, মিডিয়াম কিংবা লো, এরকম সাবজেক্টিভ ভাবে আমরা যদি বলি। হ্যাঁ, কিংবা আমরা এরকম বলতে পারি যে এই রিস্কটা ঘটার সম্ভাবনা, আমরা 1 থেকে 5 স্কেলে বললাম যে এটা সম্ভাবনা সবচেয়ে বেশি, তার মানে 5, বা যদি সবচেয়ে কম হয় তাহলে 1। প্রবাবিলিটি এরকম স্কেলে আমরা ঠিক করতে পারি যে প্রবাবিলিটি হচ্ছে 1 থেকে 5। 5 মানে সবচেয়ে হাইস্ট প্রবাবিলিটি আছে, তার মানে 80%-এর বেশি যদি চান্স থাকে তাহলে ওটাকে আমরা বলবো 5। সেইভাবে আমরা যে অ্যানালিসিসটা করি প্রতিটা রিস্ক নিয়ে, এটাকে বলা হয় কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালিসিস। ঠিক আছে? তো এই অ্যানালিসিস করার পরে আমরা যে কাজটা, যে জিনিসটা পাই, কি পাই? রিস্ক রেজিস্টারে পাই আমরা, কারণ ওই রিস্ক রেজিস্টার নিয়ে আমরা কাজ করছি, কিন্তু এটা কি আপডেটেড। কি দিয়ে আপডেটেড? তার মানে এখন আমরা ক্যাটেগরাইজ করতে পারছি যে কোনগুলো প্রবাবিলিটি বেশি, কোনগুলো হাই। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু, ধরেন আমরা এই কাজটা করে ওই 300টা থেকে ফাইন্ড আউট করলাম যে আমাদের আসলে 100টা মেজর রিস্ক, আর বাকিগুলো লো প্রায়োরিটি রিস্ক বা লো প্রবাবিলিটি লো ইম্প্যাক্টেড রিস্ক। আমাদের আসলে 100টা নিয়ে কাজ করতে হবে। এরপরে 4 নম্বরে যেটা করা হয়, এখন আসলে আমরা এই যে 100টা পেলাম, এইটার মধ্যে আমরা আসলে জানতে চাই স্পেসিফিক্যালি, হ্যাঁ, যে এগুলোর মধ্যে কোনগুলো আসলে আসলেই মানে ইম্প্যাক্ট ফেলবে। এটার জন্য আরো রিগোরাস অ্যানালাইসিস করার জন্য আমরা আরেকটা স্টেপ ফলো করি, সেটার নাম হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। কোয়ান্টিটেটিভ মানে কি? কোয়ান্টিটেটিভ মানে, আমি একটু ব্র্যাকেটে লিখে রাখতেছি, এটা হচ্ছে অবজেক্টিভলি। আরো অবজেক্টিভলি আমরা ফাইন্ড আউট করব, অবজেক্টিভলি অথবা একদম নিউমেরিক্যালি বের করবো আমরা। মানে ইভেন্ট কয়টা ওইরকম হইতে পারে এরকম কিছু স্যার? না, এটা এখানে আসলে মেইনলি ইউজ করা হচ্ছে, আমি পরে আরো আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো। আমরা এটা হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন টুল ইউজ করি। স্ট্যাটিস্টিক্যাল, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল টুল মানে আমরা জানি যে অনেক ডেটা নিয়ে যখন আমরা কাজ করি তখন কিন্তু স্ট্যাটিস্টিক্স ছাড়া আমরা প্রবাবিলিটি ফাইন্ড আউট করা, তার ইম্প্যাক্ট ফাইন্ড আউট করা আসলে রিয়াল হবে না যদি আমরা থাউজেন্ডস অফ ডেটা নিয়ে কাজ না করি। হ্যাঁ, কত ধরনের চান্স বা প্রবাবিলিটি আছে এবং তার ইম্প্যাক্ট কত ধরনের হতে পারে। অনেক বেশি ডেটা নিয়ে যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন টুল ইউজ করি, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস, নিউমেরিক্যালি। এটার জন্য আমরা যে টুল ইউজ করি সেই টুলটার নাম হচ্ছে, বেশিরভাগ টুল হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টুল। সবচেয়ে যেটা বেশি ইউজ হয় ওটার নাম হচ্ছে মন্টে কার্লো সিমুলেশন। আমরা বিভিন্ন সিমুলেশন ইউজ করতে পারি, তার মধ্যে সবচেয়ে যেটা সিমুলেশন ইউজ হয়, হ্যাঁ, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস এর জন্য, সেটা হচ্ছে মন্টে কার্লো সিমুলেশন। ঠিক আছে? এখন মন্টে কার্লো সিমুলেশন কিভাবে করা হয়, এটার ফর্মুলা কি, সূত্র কি, বা কোন সফটওয়্যার দিয়ে করা হয়? নর্মালি মন্টে কার্লো সিমুলেশন সফটওয়্যার লাগে অ্যানালিসিস করার জন্য, যেহেতু অনেক ডাটা নিয়ে কাজ করবে। কিংবা এক্সেল দিয়েও করা যায়। হ্যাঁ, কিছু কিছু এক্সেল দিয়ে আপনি করতে পারবেন। তো মন্টে কার্লো সিমুলেশন ইউজ করে, আবার অনেকে ইউজ করে হচ্ছে ইনফ্লুয়েন্স 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 ডায়াগ্রাম ইউজ করে অনেকে। তারপরে অনেকে ইনফ্লুয়েন্স ডায়াগ্রামকে অনেকে আবার বলে টর্নেডো ডায়াগ্রাম। সেগুলো দেখবেন বইয়ে মানে আমাদের লেকচারে আছে। তারপর আমরা ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ইউজ করি ইএমভি। ইএমভিবি মানে হচ্ছে এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, হ্যাঁ। এই ধরনের কিছু টুল আমরা ইউজ করি, সবচেয়ে বেশি ইউজ হয় মন্টে কার্লো সিমুলেশন আর ইএমভি, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। আমরা ক্লাসে এক্সপেক্টেড মনিটারি ভ্যালু নিয়ে দেখবো। তাহলে এই টুলগুলো আমরা ইউজ করি। করার পর আমরা কি পেলাম আসলে? ঠিক আছে, তাহলে আমরা দেখেন এখানে ছিলাম, তার মানে এখন কি পেলাম আমরা? আমরা কিন্তু আরো স্পেসিফিকলি বলতে পারলাম যে আমাদের কোনগুলো রিস্ক সবচেয়ে বেশি,
ইম্পর্টেন্ট যেগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত। ধরেন এখানে এসে আমরা 30 রিস্ক পেয়ে গেলাম। হ্যাঁ, এটা সব কাজ কিন্তু চলতেছে কোথায়? রিস্ক রেজিস্টারে কিন্তু চলতেছে। হ্যাঁ, রিস্ক রেজিস্টার। ঠিক আছে, তার মানে রিস্ক রেজিস্টারটা আপডেট হয়ে এখন আমরা পেয়ে গেলাম 30 রিস্ক, 30টা রিস্ক। হ্যাঁ, এখন দেখেন 5 নম্বরে এসে এখন আমরা কি করবো? আমাদের সমস্ত রিস্ক অ্যানালিসিস শেষ, আমরা এখন বুঝতে পেরেছি যে আমাদের কি কি রিস্ক নিয়ে কাজ করা উচিত। এখন আমরা কি করি? আমরা করি হচ্ছে রিস্ক রেসপন্স প্ল্যান তৈরি করি। হ্যাঁ, রিস্ক রেসপন্স প্ল্যান মানে কি? আমরা যে 30টা রিস্ককে ফাইনালাইজ করলাম, সেই 3টা রিস্ক কিভাবে আমরা হ্যান্ডেল করব তার জন্য আমরা স্ট্র্যাটেজি সেট করি। স্ট্র্যাটেজি। হ্যাঁ, এই স্ট্র্যাটেজির মধ্যে 5 ধরনের স্ট্র্যাটেজি আছে। 1 নম্বর হচ্ছে আমরা চেষ্টা করি রিস্কটাকে পুরোপুরি অ্যাভয়েড করা। অ্যাভয়েড মানে কমপ্লিটলি রিমুভ করতে পারা। 1 নম্বর স্ট্র্যাটেজি। 2 নম্বর স্ট্র্যাটেজি পায় রিমুভ তো সব করা যাবে না, তখন আমরা কি করি? রিডিউস করি বা মিটিগেট করি, কমাই। কি কমাই? প্রবাবিলিটি কিংবা ইম্প্যাক্ট। 3 নম্বর হচ্ছে কিছু কিছু রিস্ক এমন থাকে যেটা আসলে কোনোভাবেই কোনো কিছু করার উপায় নেই, সেটাকে আমরা আসলে একসেপ্ট করি। এগুলো নিয়ে আমি পরে আরো ডিটেইলে আলোচনা করবো। একসেপ্ট করি আমরা। ঠিক আছে, তার আগে একটা আছে, সেটা হচ্ছে রিস্কটাকে আমরা ট্রান্সফার করি। ট্রান্সফার করি, ট্রান্সফার মানে থার্ড পার্টিকে ইনভলভ করে রিস্কটা তাকে দিয়ে দেওয়া। যেমন আমরা ইন্স্যুরেন্স করি না প্রজেক্টে, কেন করি? ইন্স্যুরেন্স করা মানে হচ্ছে যে আমরা আসলে থার্ড পার্টিকে ইনভলভ করছি যাতে রিস্কটা আমাদের ঘাট থেকে কমে যায়। আর এমন কিছু রিস্ক থাকতে পারে যেটা আসলে আমার লেভেলে না, সেটা আমি কি করব? এসকেলেট করব। এই 5টা স্ট্র্যাটেজি আমরা, নেগেটিভ রিস্ক হচ্ছে থ্রেটের জন্য আমরা ইউজ করি। আবার পজিটিভ রিস্ক যেটাকে আমরা বলি অপরচুনিটি, তার জন্য আবার একটু ডিফারেন্ট টাইপের স্ট্র্যাটেজি আমরা ইউজ করি। এটা আমরা সামনে আলোচনা করব। তাহলে এই রিস্ক রেসপন্স প্ল্যানটা আমরা, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আর এটা কিভাবে আমরা অ্যাভয়েড করব সেটা হচ্ছে ডিটেল আমাদেরকে রেসপন্স প্ল্যান তৈরি করতে হবে প্রতিটা। আমি যদি বলি যেটা আমি অ্যাভয়েড করব, তাহলে কিভাবে অ্যাভয়েড করব? আমি যদি বলি মিটিগেট করব এই পার্টিকুলার একটা রিস্ক, তাহলে কিভাবে আমি মিটিগেট করব সেটা আমরা ডিটেল প্ল্যান করি। সেই প্ল্যানটাকে বলা হয় রিস্ক রেসপন্স। রিস্ক রেসপন্স। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা কি করি? রিস্ক রেসপন্স তৈরি করি, রিস্ক ওনার সেট করি। রিস্ক ওনার বা অ্যাকাউন্টেবল বলি আমরা, যে আসলে রিস্কটাকে ওন করবে। আর আমরা হচ্ছে রিস্ক রেসপন্সিবল আমরা আইডেন্টিফাই করি, যে কে 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 এই রিস্কটাকে হ্যান্ডেল করবে যখন রিস্কটা ঘটবে, বা রিস্কটা অ্যাভয়েড করব, কে করবে অ্যাভয়েড? হ্যাঁ, তাকে আমরা বলি রিস্ক রেসপন্সিবল। এই তো। আর এর সাথে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা স্ট্যাটাস ফিল্ড রাখি। স্ট্যাটাস ফিল্ড। স্ট্যাটাস ফিল্ড কেন? যে রিস্কটা আসলে এখনো আছে নাকি এটা ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, যদি রিস্ক ক্লোজ হয়ে যায়, যেমন ফেজ 1-এ হওয়ার কথা ছিল রিস্কটা, আর কোনো ফেজে আর হওয়ার কথা না রিস্কটা, তাহলে আপনার যদি ফেজ 1 হয়ে যায় এবং রিস্কটা না ঘটে, তার মানে রিস্কটাকে আমরা ক্লোজ করতে পারি। এটাকে আমরা বলতেছি স্ট্যাটাস। এর সাথে ইন্টারেস্টিং আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যান। কন্টিনজেন্সি প্ল্যান, কিংবা এটাকে অনেক সময় বলা হয় ফল ব্যাক প্ল্যান। হ্যাঁ, ফল ব্যাক প্ল্যান। কন্টিনজেন্সি প্ল্যান মানে হচ্ছে এই যে আমরা রিস্ক রেসপন্স করলাম, এই রিস্ক রেসপন্সটা যদি ঠিকমতো কাজ না করে, তাহলে কি দেয়ার শুড হ্যাভ অ্যানাদার প্ল্যান, যেটা আমরা তখন এক্সিকিউট করবো, যেটাকে আমরা প্ল্যান বি বলি। রিস্ক রেসপন্সটা প্ল্যান এ, সেটা যদি না হয় তাহলে উইল গো ফর প্ল্যান বি, সেটার নাম হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যান। জেনারেলি যে রিস্ক গুলো ক্রিটিক্যাল বা খুবই হাই লেভেলের, সেগুলোর জন্য আমরা শুধু রিস্ক রেসপন্স প্ল্যান করি না, এর সাথে সাথে আমরা কন্টিনজেন্সি প্ল্যানও তৈরি করি। ঠিক আছে, সবগুলোর জন্য করা হয় না, এটা একটু মনে রাখতে হবে যে সব রিস্কের জন্য আমরা রেসপন্স প্ল্যান তৈরি করি, কিন্তু কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করা হয় শুধুমাত্র মেজর ক্রিটিক্যাল রিস্ক গুলোর জন্য। প্ল্যান বি রাখি আমরা। হ্যাঁ, যাতে কোনোভাবেই রিস্কটা আমাদের ক্ষতি করতে না পারে। তাহলে এই হচ্ছে আমাদের রিস্ক নিয়ে কিন্তু আমাদের গল্প, যে কিভাবে রিস্ক আমরা আইডেন্টিফাই করি, কিভাবে এটাকে প্রায়োরিটাইজ করি, এবং কিভাবে রিস্ক রেসপন্স প্ল্যান করি আমরা। এরপরে এই যে 1 থেকে 5 দেখলাম আমরা, এই পুরো কাজটাই করা হয় প্ল্যানিং স্টেজে। ঠিক আছে, এই পুরো কাজটাই হচ্ছে কিসের কাজ? স্যার প্ল্যানিং এর কাজ। হ্যাঁ, প্ল্যানিং এর কাজ এটা। তো পুরাটাই স্যার কিন্তু রিস্ক প্ল্যানিং। ওনারটা আমি মিস করছি হয়তো, রিস্ক ওনারটা কি হবে স্যার?
আমরা অ্যাসাইন করব যে এটা রিস্ক ওনার মানে রিস্ক অ্যাকাউন্টেবল, কে রিস্কটার জন্য অ্যাকাউন্টেবল, সেটা কোন টিম লিডার হতে পারে। এই রিস্কটা হয়তো ওকে 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 স্যার। কোন একটা টিমে, সেই টিম লিডার হচ্ছে এটা রিস্ক ওনার, আর তার টিমের লোকজন হচ্ছে রিস্ক রেসপন্সিবল। ওকে আগে যে আমরা রেসি চার্ট শিখেছিলাম, রেসিতে বলেছিলাম যে অ্যাকাউন্টেবল হচ্ছে একজন, রিস্ক ওনার হবে একজন, আর রেসপন্সিবল একাধিক হতে পারে। ঠিক আছে, কারেক্ট। ওকে। তাহলে আসেন এরপর আমরা আর দুইটা আমাদের স্টেপ আছে, সেটা হচ্ছে 6 নম্বর স্টেপ, সেটাকে বলা হয় ইমপ্লিমেন্ট রিস্ক রেসপন্স। এই যে আমরা রিস্কের যে প্ল্যান গুলো করলাম সেটা ইমপ্লিমেন্ট করা, অ্যাভয়েড করার যে স্ট্র্যাটেজি নিচ্ছি সেটা ফলো করে অ্যাভয়েড করা, যেগুলো দিয়ে মিটিগেট করার কথা সেগুলো দিয়ে আমরা মিটিগেট করব। হ্যাঁ, সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট রিস্ক রেসপন্স। খুবই সিম্পল, এটা হচ্ছে এক্সিকিউশনের। ঠিক আছে, আর এরপরে লাস্টের যেটা প্রসেস আছে সেটা হচ্ছে মনিটরিং অল্টারনেট। সেটা কি? মনিটর রিস্ক। তার মানে আমাদের যে প্ল্যান করছি, রিস্ক রেজিস্টার তৈরি করছি, এত কাজ করছি, রিস্ক ইমপ্লিমেন্ট করেছি, রেসপন্স ইমপ্লিমেন্ট করছি, তারপরে কিন্তু নতুন নতুন রিস্ক আসতে পারে। তো সেগুলোকে মনিটরিং এর মধ্যে রাখতে হবে যে আরো কোনো নতুন রিস্ক আসলো কিনা। তারপরে এমন হতে পারে আমরা যে রিস্কের প্ল্যান করছিলাম সেটা হয়তো যথেষ্ট না কোনো রিস্কের জন্য, তাহলে আবার রিপ্ল্যান করতে হবে বা প্ল্যানটাকে আপডেট করতে হবে। আবার আমরা যে কন্টিনজেন্সি, যখন আমরা আসলে রিস্ক অ্যানালাইসিস করি তখন আসলে রিস্কটা হ্যান্ডেল করার জন্য আমরা কন্টিনজেন্সি রিজার্ভ রাখি। আমরা কন্টিনজেন্সি রিজার্ভ কিন্তু পড়েছিলাম কস্ট চ্যাপ্টারে, যে আমরা প্রতিটা ওয়ার্ক প্যাকেজ এবং অ্যাক্টিভিটি লেভেলে রিস্ক হ্যান্ডেল করার জন্য কিন্তু আমরা কন্টিনজেন্সি রিজার্ভ রাখি, এক্সট্রা মানি রাখি বা এক্সট্রা টাইম রাখি। রিজার্ভ কিন্তু মানিরও হয়, সময়েরও হয়, বা রিসোর্সের হয়। তো এই যে আমরা রাখতেছি কন্টিনজেন্সি রিজার্ভ, মনিটর রিস্ক আমরা দেখি সেই কন্টিনজেন্সি রিজার্ভটা এনাফ কিনা, নাকি আরো বেশি রিজার্ভ লাগবে, আরো বেশি টাকা লাগবে। আবার আমরা অনেক সময় এটাও দেখি স্যার আমার একটা যে, প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই কন্টিজেন্সি নিয়ে বললেন তো, প্রশ্নটা ওই রিলেটেডই। মানে হ্যাঁ স্যার এই প্রশ্নটা হচ্ছে এমন যে আমরা ধরেন কোনো একটা ডিপিপি করলাম, হ্যাঁ। ডিপিপিটা আমি মানে এখন থেকে হয়তো 2 বছর বা 3 বছর আগে করলাম। ডিপিপিতে আমার একটা প্রজেক্টের জন্য যে টাকাটা ধরা আছে, এটা দেখা যায় যে আমি মানে টেন্ডারিং করতে করতে আমার হচ্ছে সেটা আরো 2 বছর বা 3 বছর পর হইলো, সেক্ষেত্রে তো আমার ওই কস্টটা তো বেড়ে যাচ্ছে। তাহলে হুম। ওই ওই কস্ট বাড়ার সাথে সাথে আমার এখানে আমি কন্টিনজেন্সি যে টাকাটা রাখতেছি সেটাও তো বেড়ে যাচ্ছে। তাহলে ওই কন্টিনজেন্সি টাকাটা কি আমার প্রজেক্টের কস্ট হিসাবে মানে গ্রান্টেড হবে কিনা? এমনি আমাদের পিএমবক এর ইয়ে অনুযায়ী তো কন্টিনজেন্সি রিজার্ভ হচ্ছে আমার প্রজেক্টের পার্ট, আমি ইজিলি জাস্ট অ্যাপ্রুভাল নিয়ে ইউজ করতে পারবো। মানে তাহলে স্যার আমার প্রজেক্টের প্রজেক্ট কস্ট যেটা, সেটার সাথে কন্টিনজেন্সি অ্যাড করে যে টাকাটা হচ্ছে সেটাই আমার টোটাল প্রজেক্ট প্রজেক্ট বাজেট, কস্ট। হ্যাঁ, সেটাই প্রজেক্টের বাজেট। আচ্ছা, কন্টিনজেন্সি রিজার্ভ হচ্ছে প্রজেক্ট বাজেটের অংশ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে মনিটর রিস্কে তাহলে আমরা দেখলাম যে কন্টিনজেন্সি রিজার্ভ যদি দেখি যে আমাদের এনাফ না, তাহলে আমরা আবার নতুন রিজার্ভ টাকা চাবো। কিংবা এরকম হতে পারে যে কোনো একটা রিস্ক ঘটে নাই, তার মানে কি টাকা বেঁচে গেছে, সেটা কিন্তু ঘটতে পারে। তো প্রাইভেট সেক্টরে দেখা যাবে আমরা ওই টাকাটা আবার ফেরত দেবো ম্যানেজমেন্টকে, যেহেতু ওই রিস্কটা ঘটার সুযোগ নাই। হ্যাঁ, গভর্নমেন্ট সেক্টরে যাই না, ডিফারেন্ট নিয়ম হতে পারে, রুলস অনুযায়ী আমরা কাজ করবো। এই তো, তাই এই হচ্ছে আমাদের 7টা প্রসেস কিন্তু, যেটা আমরা রিস্ক করতে গিয়ে করে থাকি। আচ্ছা, এখন আসেন আমরা তাহলে স্যার এটা একটু, আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ম্যানেজমেন্ট যে বাজেটটা রাখে স্যার, রিজার্ভ বাজেটটা রাখে, এটা কি স্যার কন্টিনজেন্সি বাজেটের বাইরে? হ্যাঁ, হ্যাঁ, ম্যানেজমেন্ট রিজার্ভ কন্টিনজেন্সির বাইরে, তাহলে ওটা বেস লাইনেরও বাইরে, রাইট স্যার? বেসলাইনেরও বাইরে, আর কন্টিনজেন্সি রিজার্ভ ওকে বেসলাইনের পার্ট। ওকে ওকে স্যার। ঠিক আছে, তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখি আমরা, স্ক্রিনশট নিয়ে রাখি। আর তাইলে এটা আমি এখন একটু স্টপ করি, করে আমরা চলে যাব হচ্ছে আমাদের এক্সেল ফাইলে। এক্সেল ফাইলটা আমি আগে থেকে খুলে রাখছি, দেখেন সবাই এক্সেল ফাইল দেখতে পাচ্ছি। স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। এই ফাইলটা আসলে একটা রিস্ক রেজিস্টার এক্সাম্পল। রিস্ক রেজিস্টার আপনি একটা এক্সেলে মেনটেন করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো কলাম আছে, আরো হয়তো 2-3টা কলাম বাড়ালে আরো ভালো হতো। আমার মনে হয় অলরেডি বোধহয় কয়টা আছে, মনে হয় 15-20টার মতো কলাম আছে আর কি। হ্যাঁ,
অলরেডি আছে। তো এই কলাম গুলোর কিন্তু আমরা একটু আগে আলোচনা করলাম যে রিস্ক রেজিস্টারটা কখন তৈরি হয়, যখন রিস্ক আমরা আইডেন্টিফাই করি, তাই না? আইডেন্টিফাই কারেক্ট। করার পরে রিস্ক রেজিস্টার আমরা লিখি। এই যে রিস্ক রেজিস্টারের এতগুলো কলাম, এগুলো আসলে প্রথমেই পপুলেট হয় না, ধাপে ধাপে পপুলেট হয়। তার মানে আইডেন্টিফাই করার পর একবার রিস্ক রেজিস্টারটা পপুলেট হবে, শুরু হবে, ক্রিয়েট হবে। এরপরে কোয়ালিটিভ অ্যানালাইসিস এর পরে এটা আপডেট হবে, কোয়ান্টিটিভ অ্যানালাইসিস এর পরে আরো আপডেট হবে। আবার রিস্ক রেসপন্স প্ল্যান যখন করব তখন আসলে এটা ফুললি পপুলেটেড হবে। ঠিক আছে? আর আমরা যখন ইমপ্লিমেন্ট করব, মনিটর করব, তখনও কিন্তু এটা আপডেট হবে। কোনটা রিস্ক হয়েছে, কোনটা রিস্ক ঘটে নাই, কোন রিস্ক প্ল্যান আপডেট করতে হবে, স্ট্যাটাস ক্লোজ হয়ে গেছে, এগুলো কিন্তু আপডেট সবসময় কন্টিনিউয়াসলি রিস্ক রেজিস্টারে করতে হবে। ঠিক আছে? সো রিস্ক রেজিস্টার কিন্তু প্রজেক্ট ডকুমেন্ট, কোনো প্ল্যানিং ডকুমেন্ট না। রিস্ক ডকুমেন্ট হচ্ছে, রিস্ক রেজিস্টার হচ্ছে প্রজেক্ট ডকুমেন্ট, এবং দিস ইজ এ লিভিং ডকুমেন্ট, কন্টিনিউয়াসলি এটা আপডেট হয়ে থাকে। এখানে একটা জিনিস বলা দরকার যে ম্যানেজমেন্টকে যে আপনি রিপোর্ট দিবেন, সেই রিপোর্টে কিন্তু রিস্ক এর আলোচনা করতে হয় সবসময়, প্রতিটা মিটিং এ, যে কি কি চ্যালেঞ্জ আছে বা রিস্ক আছে, ইস্যুজ আছে, এগুলো আমরা বলি। সো এই জন্য আমরা রিস্ক নিয়ে যদি রিপোর্ট করতে চাই, তাহলে পিএমআই আলাদা একটা ডকুমেন্ট ইউজ করতে বলছে, তার নাম হচ্ছে রিস্ক রিপোর্ট। রিস্ক রিপোর্ট। সো আমরা রিস্ক রিপোর্ট ম্যানেজমেন্টের জন্য, তাদের বোঝার জন্য করে। আর আমরা যারা প্রজেক্টের পিপুল, কাজ করবো প্রজেক্টে, তারা আসলে রিস্ক রেজিস্টার ইউজ করবো মেইনলি। এই Okay. রিস্ক রেজিস্টারকে অ্যাজাইলে বা অন্য কোনো জায়গাতেও এটাকে রিস্ক লগ বলে। হ্যাঁ, রিস্ক লগ বলে, কিন্তু পিএমআই সবসময় রিস্ক রেজিস্টার শব্দটা ইউজ করছে। তো একই জিনিস। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে যে আমরা এটা ওয়াচ লিস্ট, একটা শব্দ আপনাদের বলা দরকার, ওয়াচ লিস্ট। ওয়াচ লিস্ট মানে হচ্ছে যে আমরা যে প্রথমে রিস্ক আইডেন্টিফাই করে 300টা আইডেন্টিফাই করেছিলাম, করার পর একটা স্টেজে গিয়ে 100টা পেলাম, তারপর স্টেজে গিয়ে 30টা পেলাম, তার মানে এখন আর বাকি আছে কয়টা? 270টা কিন্তু বাদ হয়ে গেছে না? অনেকেই সাজেস্ট করে, পিএম বকের মধ্যেও আছে দেখবেন, যে 270টা যেটা আছে, এই 270 একদম বাদ দিয়ে দেবো না আমরা, বরঞ্চ এটা রিস্ক রেজিস্টার থেকে সরায় নিয়ে গিয়ে ওয়াচ লিস্টে লিখে রাখবো। সেম আরেকটা লিস্ট থাকবে যার নাম হচ্ছে ওয়াচ লিস্ট। কেন ওয়াচ লিস্ট? মাঝে মাঝে ওগুলো ওয়াচ করে দেখবো যে এখান থেকে মাঝে আমার মাঝে কোনো লুক রিস্ক, আপ করে দেবো। হ্যাঁ, মূল রিস্ক রেজিস্টারে আসতেছে কিনা। হ্যাঁ, একদম রিমুভ করে দেবো না, অলরেডি এফোর্ট দিয়ে আমরা এগুলো কাজ করেছি, 300টা ফাইন্ড আউট করছি, 100টা ফাইন্ড আউট করছি, এখন পুরো ডিলিট করে দিলাম আর খুঁজে পেলাম না, এরকম যাতে না হয়। হ্যাঁ, ওগুলোও থাকবে, কিন্তু সেগুলো থাকবে হচ্ছে ওয়াচ লিস্টে। ঠিক আছে? ওকে। আর আরেকটা জিনিস দেখেন, এখানে এই যে আমরা যদি একটু হোয়াইট বোর্ডটা বোধহয় এখনো আছে, সেই হোয়াইট বোর্ডে যদি একটু ফিরে যাই, সেটা হচ্ছে এই যে অনেকেই যে কাজটা করে, সেটা হচ্ছে যে বেশিরভাগ প্রজেক্টে আসলে যে কাজটা করা হয়, পারফর্ম কোয়ালিটি অ্যানালিসিস করার পরে এটাকে স্কিপ করা হয় কোয়ান্টিটিভটা, কারণ এটা অনেক কস্টলি এবং এক্সপার্টিস লাগে, বা অনেক প্রজেক্টের দরকার নেই। আমরা যে নর্মাল প্রজেক্ট গুলো করি, এগুলোতে আসলে এত অ্যানালিসিস দরকার নেই। এগুলো আসলে সেই ধরনের প্রজেক্টে লাগে যেখানে আসলে অনেক রিস্কি, ক্রিটিক্যাল, মানুষের লাইফের সাথে সম্পর্ক, বা অনেক বাজেটের একটা কাজ করতেছেন, একটা অ্যারো স্পেস বানাচ্ছেন, যেটা আসলে যদি উত্তোলনের সময় ধ্বংস হয়ে যায়, তাই তো বিলিয়ন ডলার নষ্ট হয়ে গেল। তখন আসলে আমরা সব অ্যানালিসিস করি। এটা নর্মাল আমাদের ডে টু ডে প্রজেক্টে, যেখানে সব রিস্কই আমাদের মোটামুটি জানা, সেখানে আমরা কি করি, এইটার পরেই চলে যাই হচ্ছে রেসপন্স প্ল্যান করতে, মাঝখানটাকে স্কিপ করি। ঠিক আছে? সো নর্মালি আমরা ডে টু ডে প্রজেক্ট যেগুলো আমরা এখন করতেছি, খুব সিরিয়াস বা ক্রিটিক্যাল প্রজেক্ট না, মানুষের হেলথের সাথে, লাইফের সাথে, বা অনেক বিলিয়ন ডলারের কিছু না, তখন আসলে আমরা এটাকে স্কিপ করে আমরা ডাইরেক্টলি এটা হওয়ার পরে এখানে চলে যাই। ঠিক আছে? তাইলে আমরা আবার একটু ব্যাক করি আমাদের এটাতে, এক্সেল ফাইলে। এখন দেখেন এই এক্সেল ফাইলটা ইন্টারেস্টিং। আমি ওই যে ওইটার সাথে কানেক্ট করবো যে কিভাবে আসলে প্রতিটা প্রসেসের সাথে এটা কানেক্টেড। তাহলে আমরা কি করি, যখন প্রথম আইডেন্টিফাই করি রিস্ক, করার পর আমরা কি করি, রিস্কটাকে এখানে লিখি, রিস্কের একটা টাইটেল দিতে পারি যে এটা হচ্ছে এই রিস্কটা, তারপর রিস্কের ডিটেলটা আর একটা পাশে লিখি যে ওই রিস্কটার ডিটেল কি, তারপরে ওই রিস্কটার কস্ট কি, কেন রিস্কটা ঘটতে পারে বা ঘটবে। কস্টটা যদি আমরা জেনে থাকি তাহলে করব, রুট কস্টটা কি বা রিস্ক কস্টটা কি।
যেটা আমি বলেছিলাম না, রিস্ক ইভেন্ট, রিস্ক কজ আর রিস্ক ইফেক্ট। এরপরে আমরা লিখবো যে রিস্কটা ঘটলে কি ঘটনা ঘটবে, নেগেটিভ বা পজিটিভ কি কি ইম্প্যাক্ট হতে পারে, সেটা আমরা রিস্ক ইফেক্টে লিখব। আর তার পাশের কলমে দেখেন আছে হচ্ছে ট্রিগার্স অথবা সিমটমস, কি কি দেখলে বুঝবো যে রিস্কটা ঘটতে যাচ্ছে, সেগুলো হচ্ছে সিমটম। হ্যাঁ, আমরা এই পার্টিকুলার একটা রিস্ক নিয়ে কিন্তু কথা বলতেছি। এরপরে এই রিস্কটা ঘটার প্রজেক্টের লাইফ সাইকেলে কখন এই রিস্কটা ঘটার চান্স আছে, ফেজ 1-এ, ফেজ 2-তে নাকি ফেজ 3-তে। আপনি যে প্রজেক্ট করতেছেন সেখানে আপনি কি ফাউন্ডেশনে এটা প্রবলেমটা হতে পারে, বা পাইলিং এ না এক্সকেভেশনে, কোন জায়গায় হবে সেটা আপনি লিখবেন। তারপরে রিস্কটা কোন ক্যাটাগরির, ওই যে আমরা একটু আগে প্রম্পট লিস্ট বললাম, এটা কি টেকনিক্যাল ক্যাটাগরির, হ্যাঁ, নাকি এটা ফাইন্যান্সিয়াল ক্যাটাগরি, নাকি এটা পিপল রিলেটেড, নাকি প্রসেস রিলেটেড। আপনি ইচ্ছা মতো ক্যাটাগরি করবেন, প্রজেক্ট টু প্রজেক্ট, ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভেরি করবে এই ক্যাটাগরি। এই পর্যন্ত আসলে এই যে এতক্ষণ যেটা আমরা দেখালাম একটু পর্যন্ত, এইটা আসলে যখন আমরা আইডেন্টিফাই করলাম, করার পরে এই পর্যন্ত আসলে রিস্ক রেজিস্টারটা আপডেট হবে। এই জন্য আমি একটু দেখেন ডিফারেন্ট কালার দিয়েছি এই পর্যন্ত। ঠিক আছে, তার মানে আইডেন্টিফাই করার পরে আমরা এই কয়েকটা কলাম পপুলেট করব প্রতিটা রিস্কের জন্য। এইভাবে সেকেন্ড রিস্ক, এভাবে থার্ড রিস্ক আমরা করব। এরপরে আসেন, আমরা যখন কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করব, তখন আমরা কি করব, ধরেন আমরা বললাম যে আমরা যে রিস্ক নিয়ে কাজ করব, সেই রিস্কে সবচেয়ে প্রবাবিলিটি যদি হাইয়েস্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো 1। আমি এখানে সেই স্কেলটা ইউজ করছি, হ্যাঁ, হাইয়েস্ট হচ্ছে 1 আর লোয়েস্ট হচ্ছে 0। আর ইম্প্যাক্টেরও যদি হাইয়েস্ট হয় সেটা হচ্ছে 1 আর লোয়েস্ট হচ্ছে 0। তো এই যে প্রথম যে রিস্কটা আমরা বললাম, হ্যাঁ, সেই রিস্কটা আমরা বলতেছি যে এই রিস্কটার এখন আমরা কোন সেশনে আছি, আমরা এখন আছি হচ্ছে কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস, তখন সবাই মিলে আমরা অ্যানালাইসিস করতেছি যে এই যে প্রথম রিস্কটা তার প্রবাবিলিটি কত ঘটা। হ্যাঁ, সাবজেক্টিভ অ্যানালাইসিস, কিন্তু এটা এরকম না যে আমি এমনি এমনি লিখবো। এটা আসলে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বা এক্সপার্ট জাজমেন্ট থেকে, কিংবা যদি রিয়েল কোনো ডেটা থাকে, যেমন ধরেন বৃষ্টির কারণে এই কাজটা, এই ঘটনাটা ঘটবে বৃষ্টির কারণে, রেইন। তাহলে আমরা যদি এখন কিন্তু আবহাওয়ার ডেটা অনেক কারেক্ট, তাই না, বাংলাদেশ এবং ওয়ার্ল্ডে। আগে তো আবহাওয়ার ডাটা খুব একটা ভালো ছিল না, বৃষ্টি হবে না বলে দেয় কিন্তু দেখা যায় বৃষ্টি হচ্ছে। হুম, তো এখন কিন্তু এরকম না, আপনি কিন্তু অলরেডি ইন্টারনেট থেকেই পেয়ে যাবেন যে আসলে বৃষ্টি যখন কখন হবে, কোন দিন হবে, কি পরিমাণ হবে, এটাও পেয়ে যাবেন। তাহলে কিন্তু আপনি এই প্রবাবিলিটি কিন্তু ইজিলি রিয়েল ডেটা থেকেও বের করতে পারেন। ঠিক আছে, ইম্প্যাক্টও আপনি যদি রিয়েল কোনো ডেটা থাকে সেটা আপনি সেই ডেটা থেকে করবেন, আর যদি না থাকে তাহলে আপনাদের বেস্ট এক্সপিরিয়েন্স থেকে করবেন। তাহলে আমি এখানে কি বলেছি দেখেন, প্রবাবিলিটি হচ্ছে 0.8 আর ইম্প্যাক্ট কত, 0.5, মানে মাঝামাঝি একটা ইম্প্যাক্ট। ঠিক আছে না। 2 নম্বর রিস্কটা, দেখেন এটা আমি, যে এটা একটা গ্যাপ পড়ছে, সমস্যা নাই, এটা দেখেন 0.4 দিয়েছি, 0.4, এটা হচ্ছে 0.6, এটা 0.2, এটা হচ্ছে 0.1। এখন এই দুটোকে যদি আমরা গুণ করি সেটাকে বলা হয় পি ইন্টু আই। পি ইন্টু আই, এই পি ইন্টু আই কে বলা হয় রিস্ক স্কোর। একটা রিস্কের স্কোর কত, এটাকে বলা হয় রিস্ক স্কোর, কিংবা অনেকে এটাকে বলে রিস্ক এক্সপোজার। ঠিক আছে, রিস্ক এক্সপোজার। তো আমরা দেখেন এই দুইটা যখন গুণ করলাম তখন দেখেন কি পেলাম, 0.4, আর এটা পেলাম 0.24, আর এটা পেলাম 0.02। তাহলে আমরা কি বুঝতেছি যে আসলে এই রিস্কটা, হ্যাঁ, খুবই মোটামুটি, যদি আমরা 0 থেকে পর্যন্ত যাই 1 পর্যন্ত, তার মানে কি 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, এভাবে 0.9, তারপর 0.10। তার মানে রিস্কটা একটা মাঝামাঝি ধরনের রিস্ক। এই রিস্কটা কিন্তু লো এন্ডের রিস্ক, যে 0.2 এবং 3 এর মাঝখানে আছে। আর 0.02 এটা কিন্তু খুব ছোট, একদম লো এন্ডের রিস্ক, তাই না, এটা একদম লো। এটা হয়তো একটু লো এর চেয়ে একটু হয়তো হাই, আর এটা হচ্ছে একদম মিডিয়াম, আর এটা হচ্ছে লো এবং মিডিয়ামের মাঝামাঝি এটা। ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে আমরা ইজিলি রিস্ক গুলোকে ক্যাটেগরাইজ করতে পারতেছি। এইভাবে যদি আপনার 300টা রিস্ক থাকে, 300টা যদি আপনি অ্যানালাইসিস করেন, দেন ইউ ক্যান ইজিলি ক্যাটেগরাইজ কোন রিস্ক গুলির আপনি কাজ করবেন। এই যে এইভাবে কোয়ালিটেটিভ ভাবে যে রিস্ক গুলো আমরা
স্কোরিং করে আবার র্যাঙ্কিং করলাম, সেটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। ঠিক আছে, এখন এটা আমরা ডিলিট করে দিই। এটা কারো কারো কোনো প্রশ্ন আছে এই পর্যায়ে? তাহলে এই যে হলুদ কালার যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস এর পরেই ঘটনাটা ঘটে। হ্যাঁ, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। রেজা ভাই, কোয়ালিটেটিভ অ্যানালিসিসটা পুরোটাই হচ্ছে এক্সপেরিয়েন্স বেস, রাইট? না, সবসময় এক্সপিরিয়েন্স না, যদি আপনার কাছে ডেটা থাকে ডেটার উপর বেস করে আপনি প্রবাবিলিটিটা আচ্ছা। বলবেন আর কি, ইম্প্যাক্টটা বলবেন। ধরেন ম্যাক্সিমাম বৃষ্টি হয় কত, ধরেন 70 সেন্টিমিটার, কিন্তু ওই সময় চান্স আছে আমার 30 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার বা 30 মিলিমিটার। তাহলে 30 মিলিমিটার হয়তো 40% ইম্প্যাক্ট হবে, তখন 0.4 লিখবো আর কি আমরা। হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা। ডেটা থাকলে তো সবচেয়ে ভালো, আর ডেটা না থাকলে আমাদের বেস গেজ বা এক্সপিরিয়েন্স থেকে আমরা বলবো। আর যদি ডেটা থাকে ইন্ডাস্ট্রির কোন ডেটা যে প্রজেক্ট করতেছে সেটা আমরা ইউজ করি। ওকে, প্লাস তাহলে প্রিভিয়াস প্রজেক্টের যদি কোনো সিমিলার ইনসিডেন্ট হয় হ্যাঁ সেটাও আমরা নিতে পারি। হ্যাঁ, সেটা আমরা নিতে পারি। ওপিএ থেকে আমরা যে কোনো কিছু নিতে পারি। এখানে কিন্তু একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা ধরেন যে সব রিস্ক গুলোকে আমরা অ্যানালিসিস করে সবগুলো রিস্ক এক্সপোজার বের করলাম, এইভাবে পুরো সব। আমি তো এখানে 2-3টা দেখিয়েছি, সব করলাম আমরা। করার পরে যদি আমরা এই সবগুলোকে যোগ করি, রিস্ক স্কোরকে যদি আমরা এখানে তো এখানে যোগ করা যাবে, এখানে যোগ করা ঠিক হবে না, এটা আসলে অন্য জায়গায় বলি, এখানে বললে মনে হয় বেটার হবে ইএমপি তে। তো এই রিস্ক এক্সপোজারের উপর কিন্তু ডিপেন্ড করে আমরা আমাদের প্রজেক্ট, ফুল প্রজেক্টটা কিন্তু সিলেকশনও ডিপেন্ড করে। যে প্রজেক্টের রিস্ক এক্সপোজার বেশি হাই, সেগুলো আসলে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। আর যেগুলো আসলে আমরা রিস্ক হ্যান্ডেল করতে পারবো, রিস্ক স্কোর বা রিস্ক এক্সপোজার কম, সেগুলো আমরা নেই। অনেক সময় যদি 2-3টা প্রজেক্টের মধ্যে আমরা সিলেক্ট করতে চাই যে কোন প্রজেক্ট আমরা নেব, তখন অনেক সময় আমরা এটা ইউজ করি, রিস্ক এক্সপোজারটা ইউজ করি। যেগুলোতে আসলে যে বুঝে এক্সপোজার কম, হাই লেভেলে কোনো রিস্ক নাই, 0.9 লেভেলের, 0.8 লেভেলের, খুবই কম বা 1-2টা, বাকি সবগুলো আমরা ম্যানেজ করতে পারবো, তাহলে সেই রিস্কটা কিন্তু মোর অ্যাকসেপ্টেবল আমাদের জন্য। আচ্ছা, তাহলে এরপরে আসি, দেখেন পরে দেখেন আবার 2টা কলাম আছে এক্সট্রা, আমি কলাম অ্যাড করছি। এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। তার মানে আমরা এখন আসলে নিউমেরিক্যালি বা একদম টাকা পয়সায় কিংবা স্ট্যাটিস্টিক্যালি আমরা বের করতে চাই যে আসলে আমাদের এই যে সবগুলো রিস্ক, আমি এখানে 3টা এক্সাম্পল দিয়েছি, আরো ধরেন 300টা রিস্ক আছে, এর মধ্যে কোনগুলো আসলে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে। তো এর জন্য স্ট্যাটিস্টিক্যাল যে টুল ইউজ হয়, মন্টে কার্লো সিমুলেশন বা যে কোনো সিমুলেশন ইউজ হয়। আর আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সপেক্টেড মনিটরি ভ্যালু। এক্সপেক্টেড মনিটরি ভ্যালু এটা কি? এটা খুবই সহজ জিনিস। এই যে এখানে আমরা যে ইম্প্যাক্টটা বলেছি, আগেও কিন্তু আমরা ইম্প্যাক্ট বলেছিলাম, সেটা ছিল সাবজেক্টিভ, যদিও নাম্বার ইউজ করছি, কিন্তু এটা কিন্তু অবজেক্টিভ না। সবাই একটু কনফিউজ যাতে না হয় মনে রাখতে হবে, কোয়ালিটেটিভ লিস্টে যে আমরা নাম্বার ইউজ করতেছি এটা কিন্তু পুরোটাই সাবজেক্টিভ। হ্যাঁ, হাইয়েস্ট ইম্প্যাক্ট আমরা 1 বলতেছি, লোয়েস্ট ইম্প্যাক্ট আমরা 0 বলতেছি, সাবজেক্টিভ আমরা অ্যানালাইসিস করতেছি। কিন্তু এখানে আমরা কোয়ান্টিটিভ যখন অ্যানালাইসিস করব, তখন আমরা কি করব, টাকার অঙ্কে বলবো যে এই রিস্কটা যদি ঘটে, এই প্রথম রিস্কটা 1 নম্বর রিস্ক, তাহলে এই রিস্কটা ঘটলে এই রিস্কটাকে হ্যান্ডেল করার জন্য আমার কি পরিমাণে এক্সট্রা মানি লাগবে। এক্সট্রা মানি হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ। এই পার্টিকুলার রিস্ককে হ্যান্ডেল করার জন্য কত টাকা লাগবে, এখানে আমি বলছি -500, তার মানে এক্সট্রা 5,000 টাকা লাগবে। পরেরটা দেখেন, পরেরটা আবার আমরা অ্যানালাইসিস করে বের করেছি যে 10,000 টাকা সেভ হবে। হ্যাঁ, এই রিস্কটা হয়তো পজিটিভ টাইপের রিস্ক, পজিটিভ হলে প্লাস চিহ্ন থাকে কিংবা সেভ হবে। আবার পরেরটাতে আমরা দেখতেছি যে -800, তার মানে এই দুইটা রিস্ক হচ্ছে নেগেটিভ রিস্ক আসলে আপনার প্রজেক্টে। তো আপনাকে পজিটিভ রিস্ক নিয়ে কাজ করতে হবে এরকম না। যদি এখানে আমরা ফর এক্সাম্পল বুঝাচ্ছি আর কি, যে 3টা রিস্কের মধ্যে একটা পেয়েছি আমরা অপরচুনিটি, আর 2টাই পাইছি কি, থ্রেট। তাহলে এই 3টা রিস্ককে যদি আমরা কম্বাইন করি, তাহলে কত হচ্ছে, -300, তাই না? বা এই যে ফার্স্ট ব্র্যাকেট যদি আমরা দিই,
অ্যাকাউন্টিং সিস্টেমে $3,000। তার মানে আপনার ফুল প্রজেক্টে সব অ্যানালাইসিস করার পর যদি আপনি যোগ করে যেটা পাবেন, সেই মাইনাস ফিগারটাই হচ্ছে আপনার টোটাল প্রজেক্টের কন্টিনিউসি রিজার্ভ। হ্যাঁ, এটা ইকুয়াল টু আসলে সব যদি যোগ করেন আপনার প্রজেক্টে যা আছে সব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ফুল প্রজেক্টের কন্টিনিউসি রিজার্ভ। সো এই কন্টিনিউসি, এই যে আমরা টাকার অঙ্কে বের করলাম, হ্যাঁ, ইম্প্যাক্টটা, তারপরে কি করছি আমরা, এক্সপেক্টেড মনিটরি ভ্যালু, এটা আসলে ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু আই। আগেরটা পি ইন্টু আই ছিল, এই যে রিস্ক স্কোর, এটাও পি ইন্টু আই, কিন্তু এখানে আই হচ্ছে টাকার অঙ্কে। তাহলে আমরা যদি টাকার অঙ্কে গুণ করি 0.4 দিয়ে 5,000-কে, তাহলে পাচ্ছি, এটা ঠিক আছে না, ইম্প্যাক্ট না, প্রবাবিলিটি, হ্যাঁ এটা দিয়ে গুণ করতে হবে, প্রবাবিলিটি দিয়ে পি দিয়ে যদি আমি 5,000-কে গুণ করি তাহলে পাচ্ছি -4,000। আর এই যে আমরা দেখেছিলাম এটার প্রবাবিলিটি হচ্ছে 0.4, এটাকে যদি 10,000 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 4,000, আর এটা পাচ্ছি 1,600। আসলে এই যে কন্টিনিউসি যে বলতেছিলাম, এটা এই জায়গায় হবে না, এটা হবে এই জায়গায়। এই যে ইএমভি, যদি টোটাল ইএমভি করি আমরা, যেটাকে বলা হয় টোটাল ইএমভি, এক্সপেক্টেড মনিটরি ভ্যালু, এটা হচ্ছে এক একটা রিস্কের এক্সপেক্টেড মনিটরি ভ্যালু, এক একটা রিস্কের। আর এই টোটাল ইএমভি যেটা, সেটি আসলে কন্টিনজেন্সি রিজার্ভ। ঠিক আছে, সো আমাদের এই প্রজেক্টে যদি আমরা যোগ করি তাহলে দেখতেছি যে 5,600, তাতে 4 বাদ দিলে 4,000 বাদ দিলে কি হবে, 1,600। এই 1,600 হচ্ছে আমাদের কন্টিনজেন্সি রিজার্ভ রাখতে হবে। এই তিনটা রিস্ক অ্যানালাইসিস করে আমরা দেখতেছি। সো এইভাবে আমরা কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস করার পরে আমরা কিন্তু এই ইয়া বের করতে পারি যে কি পরিমাণ আমাদের কন্টিনজেন্সি রিজার্ভ লাগবে। তাহলে হয়ে গেল, আমরা এখান থেকে অ্যানালাইসিস করে দেখা যাবে যেগুলো খুবই পজিটিভ জিনিস, তাহলে সেগুলো আমাদের রাখারই দরকার নাই, বা আমরা ওটা নিয়ে কাজ করতে পারি, নাও করতে পারি। আবার যেগুলো হয়তো খুব কম ইম্প্যাক্ট আছে টাকা পয়সায়, সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি বা ওয়াচ লিস্টে নিয়ে যেতে পারি। এইভাবে করে আমরা এটাকে প্যাটারাইজ করে, ওই যে আমি বললাম যে হয়তো 30টা রিস্ক আমরা ফিক্স করছি, যে এই 30টা রিস্ক নিয়ে আমরা কাজ করবো। এরপরে আমরা কি করি, রিস্ক রেসপন্স প্ল্যান করি। এই রিস্ক রেসপন্স প্ল্যানে এসে আমরা কি করি, রিস্ক স্ট্র্যাটেজি সেট করি যে এই রিস্কটা কি অ্যাভয়েড করতে পারা যাবে। আমি যেমন ফর এক্সাম্পল দিয়েছি, এটাকে আমরা অ্যাভয়েড করবো, পরেরটাকে আমরা মিটিগেট করবো, তারপরটাকে একসেপ্ট করবো। হ্যাঁ, আর পজিটিভ রিস্ক, হ্যাঁ এটা এনহান্স লিখছি, এনহান্সটা পজিটিভ রিস্কের জন্য, সেই স্ট্র্যাটেজি আমরা লিখি। আর এই অ্যাভয়েডটা কিভাবে করব তার ডিটেলটা আমরা লিখি হচ্ছে রেসপন্স প্ল্যানে। মিটিগেট কিভাবে করব তার ডিটেলটা লিখে হচ্ছে রেসপন্স প্ল্যানে। ঠিক আছে, এবং আমি বলেছিলাম যে রিস্ক গুলো অনেক হাই এন্ডের রিস্ক, সেটার জন্য আমরা কন্টিনজেন্সি বা ফল ব্যাক প্ল্যান লিখবো, প্ল্যান বি যেটা ফল ব্যাক প্ল্যান, সবগুলোর জন্য না, হয়তো এটার জন্য লিখবো, আবার এটার জন্য লিখবো, মাঝখানে এগুলোর জন্য দরকার নেই। হ্যাঁ, এরপরে শুধু প্ল্যান করলে হবে না, আমাকে ওনার সেট করতে হবে যে এই রিস্কটা কে অ্যাকাউন্টেবল হবে রিস্কের জন্য, আর কারা এটা নিয়ে কাজ করবে। যদি রিস্কটা ঘটে বা রিস্ক যদি আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে কে প্রথম এটা নিয়ে কাজ শুরু করবে, এরা কাজ করবে। আর স্ট্যাটাস হচ্ছে আমি যে ডাইনামিকলি সবসময় রাখবো যে কোন রিস্ক গুলো এখন ওপেন আছে, কোনটা ক্লোজ হয়ে গেছে, নতুন কোন রিস্ক আসছে কিনা, নিউ। এইভাবে আমরা স্ট্যাটাস ফিল্ড মেনটেন করে এটাকে কন্টিনিউয়াসলি ডকুমেন্টটাকে ইউজ করবো। তাহলে এটা হচ্ছে আমাদের রিস্ক রেসপন্স প্ল্যান তৈরি করা। আর এরপরে আমরা যে দুইটা প্রসেস দেখেছিলাম, ইমপ্লিমেন্ট করা, তার মানে যে এখন এই স্ট্র্যাটেজি এবং অ্যাকশন প্ল্যান অনুযায়ী যার যে দায়িত্ব সে সেটা ইমপ্লিমেন্ট করবে। আর যেটা মনিটর রিস্ক, সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, যেটা আমি আগে আলোচনা করেছিলাম। এখন দেখেন, এখানে আমরা দুইটা জিনিস বলবো, একটা হচ্ছে রেসিডুয়াল রিস্ক। রেসিডুয়াল রিস্ক সেটা কি জিনিস? সেটা হচ্ছে যে আমরা এই যে এতগুলো রিস্ক নিয়ে প্ল্যান করতেছি, রেসপন্স প্ল্যান করতেছি, করার পরও দেখা যায় কিছু রিস্ক আছে যেটা আসলে কোনোভাবে অ্যাভয়েড করা যায় না। হ্যাঁ, আপনি অ্যাভয়েড করছেন, মিটিগেট করছেন, তারপর দেখা যায় কিছু রিস্ক আছে কোনো কিছু করতে পারতেছি না আমরা, সেই রিস্ক গুলোকে বলে রেসিডুয়াল রিস্ক। সেই রেসিডুয়াল রিস্ক নিয়ে আসলে মেইনলি আমাদের ডিটেইল রেসপন্স প্ল্যান তৈরি করতে হবে। আর যেগুলো অ্যাভয়েড করতে পারছি সেগুলো তার করার দরকার নেই, অলরেডি অ্যাভয়েড করে ফেলেছি। হ্যাঁ, যেগুলো করতে পারি নাই, রেসিডুয়াল অবশিষ্ট থেকে গেছে, সেগুলো নিয়ে আসলে আমরা ডিটেইল প্ল্যানিং করবো এবং কাজ করবো।
এটা একটা ডেফিনেশন রেসিডুয়াল রিস্কের। আর একটা আমি বলেছিলাম যে আরেকটা রিস্ক আছে, সেটাকে বলে সেকেন্ডারি রিস্ক। হ্যাঁ, হোয়াট ইজ সেকেন্ডারি রিস্ক? সেকেন্ডারি রিস্ক মানে হচ্ছে আমি কোনো একটা রিস্ককে হ্যান্ডেল করার জন্য যে প্ল্যান করেছি, এখানে এই যে প্ল্যান করছি, দেখা গেল এই প্ল্যানটা এক্সিকিউট করতে গিয়ে নতুন একটা রিস্ক আসছে, হতে পারে না? এই যে আমি পারে স্যার। হ্যাঁ, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমার একটা রোগের জন্য ওষুধ দিছে, তার কারণে কিন্তু অন্য রোগ আমার চলে আসছে, আবার ওই রোগ সেরে গেছে কিন্তু অন্য রোগ চলে আসছে। তার মানে কি সেকেন্ডারি রিস্ক জেনারেট হয়েছে। সেই জন্য যখন আমরা প্রাইমারি রিস্কের রেসপন্স করবো, তখন আবার খেয়াল করতে হবে যে ওইটার কারণে কি আবার নতুন কোনো রিস্ক আসলো কিনা। সেগুলিকে আমরা বলছি সেকেন্ডারি রিস্ক, এবং ওইটাও অবশ্যই ইমিডিয়েটলি হ্যান্ডেল করার ব্যবস্থা করতে হবে, প্ল্যান করতে হবে। ঠিক আছে? এই এর সাথে আরেকটা আমরা ডেফিনেশন বলে আমাদের ডেফিনেশন শেষ করতেছি, সেটা হচ্ছে ওয়ার্ক অ্যারাউন্ড। ওয়ার্ক অ্যারাউন্ড, ওয়ার্ক অ্যারাউন্ড মানে হচ্ছে যে আমরা যদি কোনো রিস্ক সিচুয়েশন হয়, তাহলে অনেক সময় দেখা যায় যে আমরা আগের অবস্থায় ফিরতে বা আমাদের ট্রানজাকশন বা কাজগুলো ঠিক করতে সময় লাগবে। তখন আমরা কি করি, ইমিডিয়েটলি কোনো ইন্টেরিয়ম কোনো একটা সলিউশন বের করার চেষ্টা করি, আপাতত কাজ চালানোর জন্য। এটাকে বলে ওয়ার্ক অ্যারাউন্ড করা। ওয়ার্ক অ্যারাউন্ড করা। ঠিক আছে, আমার রিস্ক নিয়ে আরেকটা ছোট্ট আলোচনা আছে, তাহলে আমাদের রিস্ক আলোচনা শেষ। সেটা করার জন্য আমি একটু হোয়াইট বোর্ডে যাবো। হ্যাঁ, আমি একটু আবার হোয়াইট বোর্ডে যাবো। এই যে এটা নিশ্চয়ই আমরা স্ক্রিনশট নিয়েছি না? আমি এটা একটু ক্লিয়ার করছি। সবাই দেখেন, এখন আমি যে আলোচনাটা করব একটা ছোট্ট টেবিলে আলোচনা করবো। হ্যাঁ, এইখান থেকে পরীক্ষায় অবশ্যই 2-3টা প্রশ্ন আসবে। ঠিক আছে? ফলে সবাই একটু 5 মিনিট মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমাদের এটা শেষ। এটা লাস্ট সেকশন, আমার মনে হয় 5 মিনিটস লাগবে। ঠিক আছে এনামুল? নাজমুস, সাকিব, সবাই কি শুনতে পাচ্ছেন নাকি? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, রিস্ক রেসপন্স করার জন্য আমরা যে স্ট্র্যাটেজি নেই, সেই 2 ধরনের রিস্ক আমরা বলেছি শুরুতেই। একটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ রিস্ক, সেটা আসলে মেইন জিনিস, থ্রেট, যেটাকে আমরা বলি থ্রেট। আর পজিটিভ রিস্ক আমরা বলি অপরচুনিটি। হ্যাঁ, এই টেবিলটা যদি কারোর সামনে কাগজ কলম থাকে, নিজেরা ড্র করে নিলেও কাজে লাগবে, বা এটা স্ক্রিনশট অবশ্যই নেবেন আপনারা। তাহলে আমরা 1, 2, 3, 5টা আমি রো তৈরি করলাম। হ্যাঁ, প্রথম লিখলাম হচ্ছে অ্যাভয়েড করা, অ্যাভয়েড। পরেরটা লিখলাম হচ্ছে মিটিগেট, এটাকে অনেকে বলে রিডিউস করা, রিডিউস। এরপরে লিখলাম হচ্ছে ট্রান্সফার করা। ফোর্থ লিখলাম হচ্ছে একসেপ্ট করা। আর লাস্টটা লিখলাম হচ্ছে এসকেলেট করা। তার মানে এই 5টা অ্যাভেলেবল স্ট্র্যাটেজির মধ্যে যে কোনো একটা বা একাধিক স্ট্র্যাটেজি আমরা যে কোনো রিস্ক হ্যান্ডেল করার জন্য করতে পারি। আর পজিটিভ রিস্ককে হ্যান্ডেল করার জন্য আমরা একইভাবে কি করি, অ্যাভয়েড না বলে ওটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্লয়েট করা, এক্সপ্লয়েট করা। আর মিটিগেট কে উল্টা আমরা বলি এনহান্স করা, যেহেতু পজিটিভ রিস্ক যদি বাড়াতে পারি আরো ভালো, এনহান্স করা। আর ট্রান্সফার কে পজিটিভ রিস্কের ক্ষেত্রে স্ট্র্যাটেজির নাম হচ্ছে শেয়ার করা, শেয়ার করা। আর এই 2টা নাম সেম, অ্যাকসেপ্ট করা, এসকেলেট করা। ঠিক আছে? সবাই এখন দেখেন একটু যে আমরা যদি দেখি যে আমরা নেগেটিভ রিস্ক নিয়ে প্ল্যান করছি, রেসপন্স প্ল্যান তৈরি করতেছি, তখন আমরা এই অ্যাভেলেবল কয়টা আমাদের 5টা স্ট্র্যাটেজি আছে, সেই 5টা স্ট্র্যাটেজি আমরা নিতে পারি। তো প্রথমেই চেষ্টা করতে হবে রিস্কটাকে অ্যাভয়েড করা যায় কিনা। অ্যাভয়েড মানে মনে রাখতে হবে, আমি একটু অন্য কালারে লিখতেছি আপনাদের সুবিধার জন্য, সেটা হচ্ছে 100% যদি আমরা এলিমিনেট করতে পারি, এলিমিনেট, যে রিস্কটা ঘটবেই না, তাহলে সেই স্ট্র্যাটেজিটিকে আমরা বলি অ্যাভয়েড করা। হ্যাঁ, যে রাস্তায় গেলে সমস্যা হয় আমরা সেই রাস্তায় গেলামই না, অন্য রাস্তা দিয়ে গেলাম, তাহলে কি হলো, রিস্কটা আমরা ফুললি অ্যাভয়েড করতে পারলাম। ঠিক আছে না? এরকম যদি কোনো স্ট্র্যাটেজি নিতে পারি, সেটাকে বলে হচ্ছে অ্যাভয়েড করা স্ট্র্যাটেজি। তাহলে আমরা যদি কোনো একটা রিস্কের অ্যাভয়েড নেই, স্ট্র্যাটেজি নেই, তাহলে সেটা কিভাবে অ্যাভয়েড করবো তার ডিটেইলটা লিখবো হচ্ছে রেসপন্স প্ল্যানে।
অ্যাভয়েড করতে পারা মানে ফুললি আমরা এলিমিনেট করতে পারছি। এক্সপ্লয়েট মানে পজিটিভ, পজিটিভ রিস্ক ঘটার যদি আপনি 100% এনশিওর করতে পারেন যে আপনি এমন কোন স্ট্র্যাটেজি নেবেন বা এমন কোন কাজ করবেন যাতে ওই রিস্কটা হয় ঘটেই, যেহেতু পজিটিভ এটা ঘটলে আপনার জন্য ভালো, তাহলে সেটাকে আমরা বলি এক্সপ্লয়েট করা। এই যে আমি শব্দগুলো লিখতেছি না, এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় আপনার প্রশ্ন কিরকম আসবে, আপনাকে রিস্ক এর প্রশ্ন আসবে, আসার পরে বলবে যে এই যে এরকম একটা সিচুয়েশনে আমরা এই স্ট্র্যাটেজিতে বা এই কাজ করে রিস্কটাকে আমরা হ্যান্ডেল করেছি। এখন আমরা কিভাবে এই রিস্কটা যে হ্যান্ডেল করলাম, এটা কোন স্ট্র্যাটেজি, এটা কি অ্যাভয়েড স্ট্র্যাটেজি নাকি ট্রান্সফার নাকি মিটিগেট? হ্যাঁ, সেটা আপনাকে তখন ওই সিচুয়েশন থেকে বলতে হবে, এবং এই যে এই শব্দগুলো মনে রাখলে বুঝতে পারবেন। অ্যাভয়েড মানে ফুললি এলিমিনেট করতে পারা, মিটিগেট মানে হচ্ছে পাশে আমি লিখতেছি দেখেন পি এবং আই। পি মানে কি? পি মানে কি? প্রবাবিলিটি। প্রবাবিলিটি। হ্যাঁ, প্রবাবিলিটি অথবা ইম্প্যাক্ট অথবা বোথ যদি আমরা কমাতে পারি, আমি তীর চিহ্ন দিচ্ছি, কমাতে পারি, একটা বা বোথ যদি আমরা কমাতে পারি সেটাকে আমরা বলি মিটিগেট স্ট্র্যাটেজি। ঠিক আছে, তাহলে কি হবে? সব তো রিস্ক আসলে অ্যাভয়েড করা সম্ভব না। যেগুলো দেখা যাবে মিটিগেট বা রিডিউস করতে পারি, হয় প্রবাবিলিটি ঘটার সম্ভাবনা কিংবা ঘটলে ইম্প্যাক্ট, সেটা হচ্ছে মিটিগেট কিংবা রিডিউস করা। আর সেম জিনিসটা পজিটিভ হলে কি করবো আমরা? চেষ্টা করবো প্রবাবিলিটি বাড়ানোর অথবা কিংবা বোথ ইম্প্যাক্ট বাড়ানোর। ঠিক আছে না? এরকম যদি কোনো প্ল্যান করতে পারি, আমরা স্ট্র্যাটেজি নিতে পারি, সেটাকে আমরা বলি এনহ্যান্স স্ট্র্যাটেজি। ট্রান্সফার মনে হচ্ছে থার্ড পার্টি, একটু লিখে রাখেন আপনারা, থার্ড পার্টি। আমি একটু ডলার সাইনও দিলাম। তার মানে রিস্কটা আমি না নিয়ে কি করলাম, একজন ভেন্ডর বা কন্ট্রাক্টর বা সাপ্লায়ারকে দিয়ে দিলাম যে তুমি এই কাজটা করো, কিংবা আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করলাম। ঠিক আছে না, টাকার বিনিময়ে। সো যদি আমরা থার্ড পার্টিকে ইনভলভ করি রিস্কটাকে হ্যান্ডেল করার জন্য, রিস্ক যদি আমরা ট্রান্সফার করে দিই কারো কাছে, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি ট্রান্সফার করা। আমরা প্রজেক্টে কাজ করি না, আমরা যে বিভিন্ন ভেন্ডর সাপ্লায়ার ইনভলভ করি, এটা কিন্তু এক ধরনের অবশ্যই কিছু না কিছু ধরনের রিস্ক ট্রান্সফার করা। তো এটা হচ্ছে রিস্ক ট্রান্সফার স্ট্র্যাটেজি। ট্রান্সফার মানেই মনে রাখতে হবে ইনভলভিং থার্ড পার্টি, এবং হচ্ছে ডলার এর জন্য টাকা খরচ হবে। শেয়ার মানে হচ্ছে আমি একা বেনিফিট অ্যাচিভ করতে পারছি না, লেস ইনভলভ আদার্স, লেস ডু ইট টুগেদার, 2-3-4 জনকে নিয়ে জয়েন্ট ভেঞ্চার বা এরকম করে কাজটা করা, সেটাকে বলতেছি আমরা শেয়ার করা। ঠিক আছে, থার্ড পার্টিকে ইনভলভ করে বেনিফিটটা সবাই মিলে শেয়ার করা, কারণ একা আমি পাচ্ছি না, সবাই মিলে করি আমরা এটা, লেটস ডু। এক্সেপ্ট মানে হচ্ছে রিস্ক গুলো এমন ধরনের, যেমন রেসিডুয়াল রিস্ক হতে পারে, কিংবা এমন বিগ টাইপের রিস্ক যেটা করার কিছুই নাই। এরকম রিস্ক কি আছে যেটা করার কিছু নাই? আছে না? যেটাকে আমরা বলি অ্যাক্ট অফ গড। আচ্ছা স্যার। হ্যাঁ, ভূমিকম্প হলো, ইয়া হলে গেলে কিন্তু আমরা অ্যাভয়েড করার কোনো জিনিস আমাদের এখন নাই কিন্তু। তো বড় ধরনের রিস্ক হলেও আমরা কি করি, একসেপ্ট করি। আবার অনেক সময় এত ছোট ধরনের রিস্ক যেটা খাজনার চেয়ে বাজনা বেশি, কোন স্ট্র্যাটেজি নিলে যে কস্ট হবে তার চেয়ে কোন স্ট্র্যাটেজি না নেওয়াই ভালো। যদি ঘটে তখন আমরা ওটাকে সলভ করি, সেটা হচ্ছে একসেপ্ট স্ট্র্যাটেজি। যেমন আমরা বলি না, এটা আমি উদাহরণ সবসময় দিই, যে আমরা বলি না যে ওই কি বলে কি যেন, যদি ওষুধ খাই, ওষুধ খেলে সর্দি 1 সপ্তাহে ছাড়ে, আর যদি ওষুধ না খাওয়া হয় তাহলে 7 দিনে ছাড়ে। ঠিক আছে না? তো এটা হচ্ছে একসেপ্ট করা। একসেপ্টের আবার 2টা স্ট্র্যাটেজি আছে, আপনারা একটু পড়বেন। একটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে প্যাসিভ স্ট্র্যাটেজি। একসেপ্টের 2টা, হ্যাঁ। প্যাসিভ মানে আমি কোনো কিছুই করবো না, ঘটলে দেখবো কি কি করা যায়। আর অ্যাক্টিভ মানে আমি ওইভাবে কোনো টাকা বা মানি ওরকম কিছু করবো না, কিন্তু একটু প্ল্যান করে রাখবো যে ঘটলে আমি এই কাজটা করবো। ঠিক আছে, সর্দি লাগলে বুঝতেছে যে সর্দি আসতেছে, নাক দিয়ে পানি পড়তেছে, তার মানে কি, তাহলে আমরা ইমিডিয়েটলি হয়তো ইয়া করি, আমাদের যে আছে না কিছু ন্যাচারাল ট্রিটমেন্ট, সেগুলো আমরা করলাম যাতে আমার আসলে সর্দিটা না আসে। এরকম আর কি, প্ল্যান করে রাখলাম কিন্তু কোনো টাকা মানি বা এফোর্ট আমরা দিলাম না, এটাকে বলা হয় অ্যাক্টিভ অ্যাকসেপ্টেন্স। পজিটিভ ক্ষেত্রে সেম, আমি বেনিফিটের জন্য বা অপরচুনিটির জন্য কোনো কাজ করব না, কিন্তু যদি অপরচুনিটি আসে, হোয়াই নট গ্র্যাব ইট, কেন না এটা আমরা নেই। তো সেটাকে বলতেছি আমরা অ্যাকসেপ্ট স্ট্র্যাটেজি। এটা অ্যাক্টিভ হতে পারে যে আমি একটু প্ল্যান করলাম,
আর প্যাসিভ মানে কোনো প্ল্যান করলাম না, যদি ঘটনা ঘটে তাহলে আমি এটা অবশ্যই নেব, কিন্তু কোনো এর জন্য কোনো অ্যাক্টিভিটি করবো না। এসকেলেট শব্দ থেকেই বুঝতেছি যে এসকেলেট মানে কি, অন্য কাউকে দেওয়া, তাই না? এই এসকেলেট মিনিংটা হচ্ছে যে কোনো একটা রিস্ক আমরা আইডেন্টিফাই করতে গিয়ে, কাজ করতে গিয়ে দেখলাম যে এই রিস্কটা আইডেন্টিফাই করেছে আমি, কিন্তু এই রিস্কটা আসলে আমার প্রজেক্টের না। এরকম হতে পারে না? আপনার অর্গানাইজেশনে কয়েকটা প্রজেক্ট চলতেছে, এর মধ্যে দেখা যায় রিস্কটা আপনার না, কিন্তু অন্য প্রজেক্টে বা আপনার গ্রেটার অর্গানাইজেশনের। তখন কি করবেন আপনি? এটা এসকেলেট করে আপনার অর্গানাইজেশনকে জানান, কিংবা অন্য প্রজেক্ট ম্যানেজার যার এটা তাকে জানান। এটাকে আমরা বলতেছি এসকেলেট করা, আপনার অর্গানাইজেশনের ভিতরেই। আর পজিটিভ ক্ষেত্রে সেম, আপনি আপনার প্রজেক্টে কাজ করতে গিয়ে কোনো একটা অপরচুনিটি দেখলেন, কিন্তু সেটা আসলে আপনার প্রজেক্টের না, অন্য প্রজেক্টে, তাহলে সেই প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজারকে জানিয়ে দেয়। আর এটা হয়তো পুরো অর্গানাইজেশনের আপনি পেয়েছেন যে এটা করলে অর্গানাইজেশন বেনিফিটেড হবে, তাহলে ইনফর্ম দ্য অর্গানাইজেশন। এটাকে আমরা বলতেছি এসকেলেশন করা। ঠিক আছে? তবে এসকেলেশন করার সময় একটা সাজেশন আছে, সেটা হচ্ছে যে আপনি যখন এসকেলেট করবেন, তখন এসকেলেট করা এরকম না যে বল পাস করে দিলাম আর কোনো খোঁজখবর না রাখেন। বরঞ্চ বলা হয়েছে যে আপনি এসকেলেট করার পরও ফলো আপ করেন যে আসলে যাকে এসকেলেট করছেন সে এটাকে টেক ওভার করেছে কিনা। ঠিক আছে? তাহলে এটা সবাই একটু কাইন্ডলি স্ক্রিনশট নেন। এবং এই লেকচারটা একবার শুনবেন আর এটা পড়বেন 6 সেশন থেকে কিংবা প্রসেস গ্রুপ থেকে, হ্যাঁ, প্রসেস গ্রুপ বইটা থেকে, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। পরীক্ষায় কিন্তু এখান থেকে আমি বলেছি 2 থেকে 3টা কিন্তু প্রশ্ন আসবে শুধু এই কনসেপ্টের উপরে। তাহলে আজকের লেকচারের লাস্ট স্লাইড যেটা, সেটা হচ্ছে এই ছবিটা আমি সব ক্লাসে আঁকি। সেটা হচ্ছে ধরেন আপনারা কোনো একটা পাহাড়ের ক্লিফে গেছেন, কোন একটা সার্ভের কাজ করতে। ঠিক আছে? কোন একটা সার্ভের কাজ করতে গেছেন পাহাড়ের ক্লিফে, এই যে আপনি সার্ভে করতেছেন, ধরেন এটা সার্ভে ম্যাটেরিয়াল, সার্ভে ইনস্ট্রুমেন্ট, এটা সার্ভে করবেন আপনি। এটা হচ্ছে 1 নম্বর সিনারিও, এটা হচ্ছে 2 নম্বর সিনারিও। আর আবার ধরেন 3 নম্বর সিনারিও আমি এরকম, এটা হচ্ছে পাহাড়ের ক্লিফ, এখানে আপনি গেছেন, এটা পাহাড়ের ক্লিফ। 4 নম্বর সিনারিও, আপনি এখানে আছেন, এখানে আরেকজন আছে, এটা হচ্ছে ডলার সাইন। এটা হচ্ছে আপনি সার্ভেটা এমন ভাবে করতে হবে পাহাড়ের একদম কিনার থেকে করতে হবে, তাহলে বেটার ডাটা পাবেন আপনি। কিন্তু তো রিস্কি, তাই না? পড়ে গেলে রিস্কি। এখানে দিলাম হচ্ছে এরকম, এই যে এটা দিলাম, একটা নেট দিলাম, যে আমি যদি পড়ে যাই তাহলে অন্তত যাতে হাড়গোড় ভাঙলেও আমি যদি বেঁচে থাকি। ঠিক আছে? আর এখানে আমি এই ছবিটা দিলাম। সবাই ছবিগুলো দেখতে পেরেছি? সবাই আছি না নাই? স্যার 3 নাম্বারটা কি আঁকছেন বুঝতেছি না স্যার। হ্যাঁ, 3 নাম্বারটা কি আঁকছেন স্যার এটা? 3 নম্বরে তো এই যে মানুষ উল্টায় পড়ে যাচ্ছে, ও পাহাড় থেকে আচ্ছা, পড়ে ঠিক গেছে আছে সবাই। স্যার, ক্লিয়ার। হ্যাঁ, প্রথমটা আমরা একটা নেট দিয়েছি, হ্যাঁ। পরেরটাতে আমি এই পাহাড়ের ক্লিফেই যাব না, দূর থেকে করবো, নাহলে করবোই না, এই জন্য আমি এইদিকে তীর দিয়েছি। আর এখানে আমরা আমি যেহেতু ভয় পাচ্ছি আমি করবো না, আরেকজনকে বলতেছি ভাই তুমি করে দাও। তাইলে যে আমরা বললাম অ্যাভয়েড করা, একসেপ্ট করা, মিটিগেট করা এবং কি ট্রান্সফার করা, এই 4টার মধ্যে কোনটা কি বলেন দেব? 1 নম্বরটা কি? এই যে 1 নম্বরটা কি, অ্যাভয়েড করা নাকি মিটিগেট করা? মিটিগেট করা। ক্রিয়েট করে স্যার। ঠিক আছে না, আমরা ইম্প্যাক্টটা কমানোর চেষ্টা করছি, তাই না? এটা হচ্ছে মিটিগেট করা। আর 2 নম্বরটা কি হবে? অ্যাভয়েড করা। অ্যাভয়েড করা, আমরা ওই ধারে কাছে যাব না, দূর থেকে করবো না, এখানে করবোই না, যাতে আমার লাইফ সেভ হয়, লাইফ সেফটি ফার্স্ট। আর 4 নম্বর কি হবে? ট্রান্সফার করা।
ট্রান্সফার করা, আমরা টাকার বিনিময়ে রিস্কটাকে আরেকজনের কাছে ট্রান্সফার করে দিই। আর 3 নম্বর, একসেপ্ট করা। অ্যাকসেপ্ট করা। ঠিক আছে না? জীবন তো একটাই, মরলে মরলাম, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করা, মানে এই সিনারিওতে আর কি। হ্যাঁ, সেই তো পরীক্ষায় আপনার এগুলো নিয়ে আসলে প্রশ্ন আসবে। আর আমরা তো এই পরীক্ষা দিচ্ছি, রিসেন্টলি পিএমআই এর একটা ইয়ে আছে যে আসলে সামনে সামনে মানে যাই না, এখনো কেউ এখনো পায়নি বোধহয় বাংলাদেশে, প্রশ্ন আসবে ভিডিও দিয়ে। হ্যাঁ, ভিডিও দিয়ে, কার্টুন দিয়ে ভিডিও রান হবে, কয়েক সেকেন্ডে ভিডিও রান হবে, তারপর সেই ভিডিওর উপরে কোশ্চেন হবে 3টি এক্সামে। সামনে আসতেছে, এখনো বাংলাদেশে পাওয়া যায়নি এরকম কোশ্চেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটুকুই রাখি, যে রিস্ক চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। হ্যাঁ, তো এখন আপনারা একটু স্লাইড গুলো পড়বেন, তাহলে দেখবেন যে আমি মোটামুটি সবই কভার করেছি। একটা জিনিস হয়তো বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে প্রবাবিলিটি ইম্প্যাক্ট ম্যাট্রিক্স নামে একটা ব্যাপার আছে, প্রবাবিলিটি ইম্প্যাক্ট ম্যাট্রিক্স। যে প্রবাবিলিটি 1 থেকে 5 বললাম, আবার ইম্প্যাক্ট 1 থেকে 5 বললাম, এটা আপনি ইজিলি একটা ম্যাট্রিক্স টেবিল বানাতে পারেন, দেখবেন যে আপনার স্লাইডের মধ্যে আছে। সেটা তাহলে গুণ করলে 1 into 5, 1 into 2 এভাবে গুণ করলে যদি 5 5 25 হয়, তার মানে ক্রিটিক্যাল টাইপের রিস্ক। 4 5 4 5 20, তাহলে হচ্ছে এটাও হাই টাইপের রিস্ক। এরকম প্রবাবিলিটি ইম্প্যাক্ট ম্যাট্রিক্স তৈরি করতে হয় শুরুতেই, যখন আপনি রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করবেন। পরবর্তী সময় ওই ম্যাট্রিক্স টেবিলটাই কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালিসিস আমরা ইউজ করি। হ্যাঁ, সো এটা একটু কনফিউজ হলে আমরা নেক্সট ক্লাসে ওই ম্যাট্রিক্স টেবিলটা নিয়ে আলোচনা করে ওই স্লাইড গুলো একটু জাস্ট স্কিম থ্রো করলে আমাদের রিস্ক চ্যাপ্টারটা এমনি শেষ, মেইন আলোচনা শেষ, তারপরে আপনার দেখাবো।